আচ্ছা, আবারও চলে আসলাম তোমাদের সামনে। হয়তোবা আমাদের সাউন্ড সিস্টেমে একটু প্রবলেম ছিল, তোমরা একটু কমেন্টে জানাও তো এখন কি পুরা সবকিছু ক্লিয়ার নাকি। আমি আসি, তোমরা একটু জানাইতে থাকো আর জয়েন করতে থাকো, আর সবাইকে মেনশন দিয়ে জানাই দাও যে সবকিছু ঠিক হয়ে গেছে। ওকে, আমি একটু দেখি কমেন্ট গুলা দেখি। ওকে, জয়েন করতে থাকো। আচ্ছা, জয়েন করতে থাকো। আচ্ছা, খাদিজা নাদিয়া বলছে একদম ক্লিয়ার। আচ্ছা, নসিন ঠিক আছে, সাজিম ঠিক আছে, এবার একদম ক্লিয়ার, পারফেক্ট। ওকে, আচ্ছা, এখানে করিম এক কোয়েশ্চেন করছে একটা, ভাইয়া পরমাণুর কৌণিক বেগ ব্যাসার্ধ এগুলা বুঝাই দিয়ে। অবশ্যই কৌণিক ব্যাসার্ধটা আসলে পরমাণুর ব্যাসার্ধটা এই চ্যাপ্টারের পড়ানো, তো তারপর আমি চেষ্টা করবো এই চ্যাপ্টারটা বুঝাই দেওয়ার জন্য। এখন একদম ক্লিয়ার, সবাই আসো, সবাই আসো, সবাই সবাই ফোন দাও, ফোন দিয়ে বলো সাকিব ভাই ক্লাস শুরু করে দিছে, আজকে একদম পুরা ক্লিয়ার করে দিয়ে যাবো সব। আচ্ছা, আসতে থাকো, ফাইন, ভেরি গুড, আসো। ওকে, অনেকে ওয়েট করতেছে, আমি ওয়েট করতেছি তোমাদেরকে পড়াবো এবং শিখাবো বলে। আসতে থাকো, ফাইন, ভেরি গুড। ওকে, আরেকটু ওয়েট করি, মেজরিটি স্টুডেন্ট গুলা এসে পড়ুক, তারপর আমরা সবকিছু একদম বেসিক থেকেই শুরু করব। হ্যাঁ, বেসিক বলতে ওই বেসিক না, অঙ্ক করতে করতে আমরা শুরুটা করব। ওকে, ওকে, ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। হ্যাঁ, আসতে থাকো। ফাতিহা, হ্যালো। আচ্ছা, পৃথুলা বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, হ্যাঁ ভালো আছি ভাইয়া। ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা, শুরু করা যাক। তো আজকে বেসিক্যালি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের যে গঠন, যে চ্যাপ্টারটা আছে অধ্যায় 3, মানে পরমাণুর গঠন, সেই চ্যাপ্টারের বেসিক্যালি সৃজনশীল সমাধান করব, সিকিউ সমাধান করব। আর এই সিকিউ গুলার মধ্যে অনেকে ভাবে যে এই চ্যাপ্টার থেকে হয়তোবা লেখা বা ব্যাখ্যা জিনিসগুলা বেশি আসে, বাট এমন কিন্তু কিছু না। যেমন কৌণিক ভরবেগ কিংবা শোষিত শক্তি, হারানো শক্তি, এগুলো কিন্তু ম্যাথ, ঠিক আছে। তারপরে যে ইলেকট্রন বিন্যাসের পাউলি নীতি, হুন্ডের নীতি, আহবাও নীতি, এইগুলাও কিন্তু অলমোস্ট ম্যাথমেটিক্যাল টার্ম এক্সপ্রেশন দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করি। তারপর আইসোটোপ আছে, রিলেটিভ অ্যাটমিক মাস আছে যেটাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলি, ইভেন আপেক্ষিক আণবিক ভর বলি। আমাকে অনেকে তোমার হচ্ছে প্রশ্ন করছিলা, অনেকে ইনবক্স করছিলা যে ভাইয়া আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এটার অ্যান্সার এটা কেন হলো, ওটার অ্যান্সার ওটা কেন হলো। তো অনেককেই আমি অ্যান্সারটা দিতে পারছি, আর অনেককে আমি অ্যান্সারটা দিতে পারি না। এটার কারণ হচ্ছে একসাথে অনেক মেসেজ আসে, তো বাবা সব মেসেজ তো আর দেখা সম্ভব হয় না, এই কারণে আসলে উত্তরগুলা দিতে পারি না। আচ্ছা, তো শুরুটা করব কিভাবে আজকে। হ্যাঁ, আমি তোমাদের টেস্ট পেপার, বিগত কয়েক বছরের টেস্ট পেপার ঘাটায় যে কয়েকটা কোয়েশ্চেন পাইলাম, সেই কোয়েশ্চেন গুলো হচ্ছে এরকম যে কোন ধরনের কোয়েশ্চেন গুলো বারবার আসছে, ঠিক আছে। তো আমি সেই কোন ধরনের কোয়েশ্চেন গুলো বারবার আসছে সেটা সলভ করাতে করাতে ইনশাল্লাহ আমরা বেসিকটা শিখে নিব, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন হারানো হাইড্রোজেন, ভাইয়া তোমার কথা আমার মনে আছে, তোমাকে তো অবশ্যই ডাকবো আমি আজকে। ইলেকট্রন হারানো হাইড্রোজেনের জন্য সবাই একটা লাইক দিয়ে যেও, ঠিক আছে। ও আজকে সব অ্যান্সার গুলা বলবে আমাদের। ওকে, আসো। সর্বপ্রথম এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনটা হচ্ছে কৌণিক ভরবেগ নিয়ে, ঠিক আছে। তো আমি একটা সৃজনশীল আগে তুলি, তারপরের অংশটা তোমাদেরকে বুঝাই দিব। আর কেউ ক্লাস থেকে যাবা না, কোনো ধরনের স্প্যাম কমেন্ট করবা না, কারণ প্রত্যেকটা কমেন্টই আমাদের অ্যাডমিন দেখতেছে। হ্যাঁ, দেখা যায় যে অনেকে আমাকে মেসেজ দিয়ে বলে ভাই আমি গ্রুপের ভিডিওগুলো কেন দেখতে পাচ্ছি না, বা আমি তো ছিলাম, আমি এখন কেন আপনার লাইভটা দেখতে পাচ্ছি না, আমি গ্রুপটা কেন আমাকে শো করতেছে না। এটার কারণ হচ্ছে হয়তোবা তোমরা কোনো কমেন্ট করছো যেটা আমাদের অ্যাডমিন দেখছে যে কমেন্টটা করা উচিত ছিল না, এই কারণে। তো তোমরা স্প্যাম কমেন্ট করো না, যারা নিডি তারা ক্লাসটা একদম শেষ পর্যন্ত করো, আর কমেন্টে জানো শেষ পর্যন্ত কে থাকবা, ঠিক আছে। তো আজকে প্রথম অঙ্কটা করা যাক। আজকের প্রথম অঙ্কটা আমরা করব, এই ধরো একটা পরমাণু দেওয়া আছে, ধরলাম এই একটা পরমাণু, ঠিক আছে। এই পরমাণুর একটা কেন্দ্র আছে,
এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। এখন এখানে বলে দিছে তারা এই কক্ষপথটা n is equal to 1 এবং এই কক্ষপথটা n is equal to 2, এটা তারা বলে দিছে। একটা পরমাণু চিত্র দিছে, পরমাণুতে দুইটা কক্ষপথ আছে, দুইটা কক্ষপথের মধ্যে প্রথমটা আর দ্বিতীয়টা এখানে সুন্দর মতো দেওয়া আছে এবং সেখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ওর একটা মান দিছে, হ্যাঁ একটা ভ্যালু দিছে, সেটা হচ্ছে h সমান সমান তারা দিল 6.626 into 10 to the power -34 জুল সেকেন্ড, এটা হচ্ছে তারা দিল। ধরো এটাই আমাদের উদ্দীপক, খুব কমন একটা উদ্দীপক না, প্রায় আসে উদ্দীপকটা। তো আমরা সলভ করব কিভাবে? আচ্ছা, কোয়েশ্চেনে যেটা তারা বললো, কোয়েশ্চেনে বললো যে গ বললো যে শেষ কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন এর কৌণিক ভরবেগ কত? তুলো বাবা, তাড়াতাড়ি তুলো। কৌণিক ভরবেগ কত? অনেক সৃজনশীল সলভ করবো আজকে, প্রায় 10-12টা, তাড়াতাড়ি তুলো তো বাবা। আচ্ছা ওকে, ফ্যান্টাস্টিক, তোমরা প্রায় 300 জন হয়ে গেছো। তুলো বাবারা তুলো। আচ্ছা এইবার আমরা সলভে যাই, এই অঙ্কটা এখন আমরা সলভ করব, আসো। আচ্ছা হ্যাঁ, অনেকে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ থাকবে। ওকে, সিরাত পারভেজ পিয়াল স্যার, হ্যাঁ বলো স্যার, কি হেল্প করতে পারি তোমাকে? আচ্ছা এই প্রশ্নটা আমরা সলভ করব। ওকে, তো প্রথমত কৌণিক ভরবেগ, আমার ভার্সনের যে স্টুডেন্ট গুলো আসো তারা প্রায়ই আমাকে কিংবা তোমাদের কমার্সের রাফি ভাইকে নক দিয়ে বলো, ভাইয়া একটু পড়ানোর টাইমে যদি একটু ইংলিশে কথা বলতেন কিংবা একটু ইংরেজি টার্মগুলো বলে দিতেন, সেক্ষেত্রে আমাদের একটু উপকার হতো। আসলে ইংরেজি, আমরা নিজেরাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, তো আমাদের পক্ষে তোমাদের মতো ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলাটা তো ইজি ব্যাপারটা না, আমাদের জন্য ইজি না, তাই না? তারপর আমি চেষ্টা করতেছি টার্মগুলো যাতে আমি ইংরেজিতে বলতে পারি, তোমরা বুঝতে পারো, ঠিক আছে? এখানে বলা আছে যে একটা পরমাণু বা একটা অ্যাটম দেওয়া আছে, এই একটা অ্যাটমে দুইটা শেল দেওয়া আছে, আমরা জানি দুইটা অরবিট দেওয়া আছে, অরবিট নাম্বার 1, অরবিট নাম্বার 2, ঠিক আছে? অরবিট নাম্বার 1, অরবিট নাম্বার 2 দেওয়া আছে। এখন তারা বললো এখানে একটা মান দেওয়া হলো, যেই মানটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বলি, তাই না? প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট দিল এবং বললো শেষ কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? অ্যাঙ্গুলার মোমেন্টাম। মোমেন্টাম মানে ভরবেগ, মোমেন্টাম মানে কি বাবারা আবার বলো? ভরবেগ। আর কৌণিক মানে অ্যাঙ্গুলার, একটা অ্যাঙ্গেলে কৌণিক ভরবেগ কত? কি বলছে? শেষ কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন। তাহলে লাস্ট কক্ষপথে তোমরা বলতে পারো ভাই ইলেকট্রন কোথায়? ইলেকট্রন তো দেয় নাই। ধরে নাও একটা ইলেকট্রন, এই জায়গায় একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? এই জায়গায় একটা ইলেকট্রন আছে। এখন চিন্তা করো তোমাদের বোর পরমাণু মডেলের দ্বিতীয় পয়েন্টটাই কি বলা আছে? যে ইলেকট্রন গুলা তার কক্ষপথে একটা ভরবেগ নিয়ে ঘুরে। অবশ্যই ইলেকট্রনের একটা ভর থাকে, যেটা আমি লিখে রাখছি বাবারা, এই যে দেখো ইলেকট্রনের ভর, দেখো এই যে ইলেকট্রনের ভর লিখে রাখছি, ইলেকট্রনটা এতটুকু ভর, তার ম্যাস, ঠিক আছে না? বেগটা কি? ভরের সাথে যখন বেগ গুণ করবা মানে এমভি মানে কি? ভরবেগ, মোমেন্টাম, ভরবেগ। আচ্ছা ইলেকট্রন তো কক্ষপথে ঘুরতেছে, চিন্তা করো ইলেকট্রনটা এই দিকে ঘুরতেছে, তো একটা বেগে ঘুরতেছে, এই বেগের সাথে ভরের গুণফলটাই তো ভরবেগ। বাট সূত্রটা কি বলা আছে? সূত্রে বলা আছে এম ভি আর, এইটাকে একসাথে বলা হয় কৌণিক ভরবেগ। নরমাল ভরবেগ মানে কি? এমভি। কৌণিক ভরবেগ মানে কি? এমভিআর। পরমাণুর ক্ষেত্রে কিন্তু কৌণিক ভরবেগটা ধরা হয়। এখন বলতে পারো ভাই এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামকে কেন ধরা হলো, এখানে খালি ভরবেগ কেন ধরা হলো না? শোনো, এখানে বৃত্তাকার একটা পথে ঘুরতেছো না, সো বৃত্তাকার পথে যদি তুমি ঘুরো তোমার একটা কোণ সৃষ্টি হবে, একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়, এই কারণে এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। মোমেন্টামের সূত্র কি? nh/2π। nh/2π। n মানে কি? n মানে মনে রাখো বাবারা, n is equal to কক্ষপথ, n is equal to কক্ষপথ। মায়েরাও মনে রেখো, কালকে বাবা বলছি দেখে মায়েরা খেপছে, আজকে মাদের খেপা যাবে না, ঠিক আছে? বাবা মা একই কথা। আসো, আচ্ছা এইচটা কি আমরা জানি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা একটা বাবা বলছিল আমার হাতের লেখা নাকি অনেক বাজে, আজকে একটু সুন্দর করে লিখতেছি। আচ্ছা এইবার আসো, পাই মানে কি? পায়ের মান তো আমরা জানি, এটাও একটা কনস্ট্যান্ট, 3.1416। আচ্ছা এখন এন যে কক্ষপথ,
কোনটা বলছে যে শেষ কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন, শেষ কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন, শেষ কক্ষপথ কোনটা বলো তো? এই 2 নাম্বারটা না? তার মানে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 2, জাস্ট মান বসাও, কৌণিক ভরবেগ হয়ে গেছে। এই পুরাটাই কৌণিক ভরবেগ, এই পুরাটাই অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, ভরবেগ। তাহলে আমরা মান বসাবো, সো n is equal to 2, h is equal to Planck constant কত? 6.626 into 10 to the power minus 34 by 2 into পায়ের মান আমরা সবাই জানি 3.1416, তাহলে এটা কাটা মানটা কত হয়? আমার হারানো ইলেকট্রন হাইড্রোজেন না কি জানি ছিল বাবা, তুমি অ্যান্সার বলো, জলদি বলো, তোমার কমেন্টের জন্য অপেক্ষা করব, সবাই তুলো। রায়ান আহমেদ মেবি রাইট অ্যান্সার দিয়ে ফেলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই হাইড্রোজেন কই আমার? হাইড্রোজেনটা আসো, হাইড্রোজেন অ্যান্সার বলো। অ্যান্সার হচ্ছে 2.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে শেষ, কৌণিক ভরবেগের অঙ্কগুলো বুঝতে পারছো তো? এবার আমি সংক্ষেপে বলি ব্যাপারটা কি হয়। একটা পরমাণু গোলাকার, আমরা পড়ছি বোর পরমাণু মডেল অনুসারে বৃত্তাকার পথে ইলেকট্রন গুলা ঘুরে। তো ইলেকট্রন যদি ঘুরতেছে, দেখো সময়ের সাথে তার অবস্থার পরিবর্তন হইতেছে না? সময়ের সাথে অবস্থার পরিবর্তন হওয়া মানে কি? বেগ, আমরা জানি বেগ v is equal to s by t, সরণ বাই সময়। তাহলে এটা কি? বেগ। আর অ্যাঙ্গুলার কেন বলতেছি? বৃত্তাকার পথে যদি ভরবেগ বের করতে চাও সেটাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলবা বা কৌণিক ভরবেগ বলবা, যেটা পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কৌণিক ভরবেগের সূত্র কি? কৌণিক ভরবেগ is equal to mvr সমান সমান nh by 2 পাই। কোনো কোয়েশ্চেন নাই তো? কোয়েশ্চেন থাকলে বলবা। তাহলে এই যে আমাদের প্রথম একটা কোয়েশ্চেন থাকে, ইজি কোয়েশ্চেন সলভ করে ফেললাম। দেখো এরকম ইজি থেকে কঠিনে যাবো। ওই যে কালকে মনে আছে না, লাস্টে একটা অঙ্ক করছিলাম কঠিন, তো আস্তে কঠিনে যাবো আস্তে আস্তে। ভাইয়া আপনি অনেক কিউট, আরে বাপ রে বাপ। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, ইলেকট্রন হারানো হাইড্রোজেন, হাইড্রোজেনে এমনি বাবা থাকে একটা ইলেকট্রন, তোর যদি ইলেকট্রন একটাই হারায় যায় তুই থাকস না কি আর? আচ্ছা ওকে, রাসেল ভালো অ্যান্সার দিছো। আচ্ছা একক কি? ভেরি গুড কোয়েশ্চেন। আমার হচ্ছে আহমেদ কবির তালুকদার একক চাইছে, এককটা কি? এবার বলো, ওই যে আমার কই হাইড্রোজেন, কই হাইড্রোজেন এককটা বলে দাও তো বাবা। আচ্ছা এককটা হবে হচ্ছে, আসো একক নিয়ে একটু আলোচনা করা যাক, একক নিয়ে একটু আলোচনা করি। একক, হ্যাঁ ওকে, আমরা ফার্স্টে সূত্রটা দেখি। mv এর একক কি আসে? ভর ইনটু বেগ না? ভর ইনটু বেগ, ভরের একক কি বলতো বাবা? ভরের একক হচ্ছে কেজি। আর বেগের একক কি বলতো? মিটার পার সেকেন্ড না? ওকে, মিটার পার সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা একক না? এটা কিসের একক? ভরবেগের একক। বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম এটার একক কিন্তু কেজি, মিটার পার সেকেন্ড না। এটার একক কি? অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে এম ভি আর আসতেছে না? আর মানে কি? একটা দৈর্ঘ্য না? দৈর্ঘ্যের একক কি? মিটার না? একটা মিটার অ্যাড হচ্ছে না? যদি একটা মিটার অ্যাড হয়, দেখো এই যে ভরের একক কি? কেজি। ভি এর একক কি? মিটার পার সেকেন্ড। আর এটার একক কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? একটা দৈর্ঘ্য না? সো দৈর্ঘ্যের একক কি হয়? মিটার। তাহলে এবার বলো তো এককটা কি হবে? এই যে মিটার, এই মিটার গুণ করো, মিটার স্কয়ার হবে, তার মানে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে একক। না বাবা তাড়াতাড়ি তুলো, বহুত অঙ্ক আছে। আরে নাইস, 349, ভেরি গুড। আচ্ছা ওকে ওকে, মেনশন দাও, মেনশন দাও, সবাই মেনশন দাও, পুরো এলাকারে নিয়ে আসো। আচ্ছা ভেরি গুড, ইলেকট্রন হারানো হাইড্রোজেন, ভেরি গুড ভেরি গুড। ওকে, লাইফটা থাকবে বাবা, লাইফটা থাকবে। আচ্ছা শেষ, ফার্স্ট ম্যাথ শেষ। এইবার
এইবার একটু কঠিন ম্যাথে যাই। হ্যাঁ, এবার একটু কঠিন ম্যাথে যাই। ম্যাথটা কেমন? এখন আমরা শোষিত শক্তি, শোষিত শক্তি ও বিকিরিত শক্তির ম্যাথ করব, শক্তির ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, এখন বলবে এটা কি জিনিস, আবার শোষিত শক্তি বা বিকিরিত শক্তি কি জিনিস? আমরা যদি বোর পরমাণু মডেলটা খুলি, বোর অ্যাটমিক যে মডেলটা আছে সেই মডেলের নাম্বার 3 পয়েন্টে খুব সুন্দর মতো বলা আছে যে কোন ইলেকট্রন তার কক্ষপথের উপরের কক্ষপথেও লাফ মারতে পারে, নিচের কক্ষপথেও লাফ মারতে পারে। মানে ইলেকট্রন তো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তাই না? তো যখন কোনো পরমাণু একটু উত্তেজিত অবস্থায় থাকে তখন ইলেকট্রনটা কি করে, জাম্প করে উপরের কক্ষপথেও চলে যেতে পারে কিংবা নিচের কক্ষপথেও চলে আসতে পারে। ব্যাপারটা কিরকম? এখন চিন্তা করো, এখানে একটা পরমাণু আঁকাইলাম, এই পরমাণু 3টা কক্ষপথ দিলাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। চিন্তা করো এই পরমাণুতে এখানে একটা ইলেকট্রন আছে। সো এই ইলেকট্রনটা জাম্প করতে পারবে। জাম্প কোথায় করতে পারবে? এই দিকে করতে পারবে, অথবা চিন্তা করো এই দিকে করতে পারবে। ঠিক আছে? তখনই এই শোষিত শক্তি কিংবা বিকিরিত শক্তির কনসেপ্টটা আসে। কতটুকু শোষিত শক্তি বা কতটুকু বিকিরিত শক্তি আসে সেটাই আমি করাবো। ঠিক আছে? তার আগে আমাদের এডুকেশনের একটা গ্রুপ আছে, এডুকেশন ফ্যামিলি বলে একটা গ্রুপ আছে, তোমরা জয়েন করে ফেলবা। জয়েন করলে আমারে ডিরেক্ট পাবা, যদি মেসেঞ্জারে না পাও তাহলে এই গ্রুপে পাবা। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আসো, 3টা কক্ষপথ আমি দিছি। কনসেপ্টটা কি আসতেছে? কতটুকু শক্তি শোষণ হচ্ছে, কতটুকু শক্তি বিকিরণ হচ্ছে। কথাটা ভালো মতো বুঝো আগে। ঠিক আছে? আমি 1 তলা থেকে 7 তলায় উঠতে চাইতেছি, 1 তলা থেকে 7 তলায় উঠতে চাইতেছি। আমার শক্তির প্রয়োজন না, মানে আমি নিচের থেকে উপরে যাইতে চাইতেছি। তোমার মধ্যে যদি এনার্জি না থাকে তুমি কি হাইটে চলে উঠতে পারবা? ধরো লিফট নাই, তোমাকে উঠতে হবে উপরে, তুমি তো উপরে যেতে পারবা না। যদি যেতে না পারো তাহলে নিচেই তো থাকবা, তাই না? তো তুমি যদি উপরে যেতে চাও তোমার কিন্তু শক্তির প্রয়োজন। তাইলে মনে রাখো, ইলেকট্রন যদি 2 তলা থেকে বা 2 নাম্বার কক্ষপথ থেকে 3 নাম্বার কক্ষপথে যেতে চায় তবে ইলেকট্রনেরও শক্তি দরকার। কেন? কারণ আমি যে একটু আগে বললাম তুমি যদি উপরে উঠতে চাও তোমার তো শক্তির দরকার হবে। তো এখন তোমার একটু উপরে উঠতে হবে, তোমার শক্তির প্রয়োজন, ঠিক না? তার মানে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে, এটাকে বলতেছি নিম্ন, 3কে বলতেছি উচ্চ, তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তখন তার শক্তির প্রয়োজন হবে না। তখন শক্তি কি করতে হবে? শোষণ করতে হবে। শোষণ মানে গ্রহণ, মানে মনে রাখবা শোষণ। তখন শক্তি তার শোষণ করতে হবে। চিন্তা করো, এই 2 থেকে ইলেকট্রন যদি 3 নাম্বার কক্ষপথে জাম্প করে তখন তার শক্তি শোষণ করতে হবে। এখন চিন্তা করো, তোমার শরীরে কোনো শক্তিই নাই। হ্যাঁ, তোমাকে 7 তলা থেকে কেউ ধাক্কাটা মারছে, তুমি একলাই গড়াইতে গড়াইতে নিচ তলায় পড়ে যাবে। আবার কেউ কাউরে ধাক্কা দিও না, এই হাইড্রোজেন ধাক্কা দিবি না কাউরে। ঠিক আছে? আচ্ছা, তো তখন কিন্তু তুমি একলাই নিচে পড়ে যাবা, তাই না? তোমার কি হবে? শক্তিটা কি তুমি ছেড়ে দিবা? তোমার মধ্যে যদি অনেক শক্তিও থাকে, শক্তির প্রয়োজন নাই, তুমি শক্তি দান খয়রাত করে দিতে পারো। তার মানে শক্তি যখন দিয়ে দিবা এভাবে, ওটাকে বলা হয় বিকিরণ বা ছেড়ে দিবা, তাই না? তার মানে ইলেকট্রনটা যদি নিচের দিকে আসে, 2 থেকে নিচের দিকে আসে, তখন সে বিকিরণ করবে। কতটুকু বিকিরণ করবে বা কতটুকু শোষণ করবে এটা নিয়ে আমার ম্যাথ। কনসেপ্টটা বুঝছি না? ইলেকট্রন যখন উপরে যাবে শক্তির প্রয়োজন হবে, ইলেকট্রন যখন নিচে নামবে শক্তি ত্যাগ করবে। এটা নিয়েই ম্যাথ। কতটুকু শক্তি শোষণ হবে, কতটুকু শক্তি বিকিরণ করবে, এটা নিয়েই আমার ম্যাথ। বলো বুঝছো কিনা, কমেন্ট দেখি। আচ্ছা, এবার আসো ম্যাথটা করি। সূত্রটা কি? শোষিত শক্তি বা বিকিরিত শক্তির সূত্র হচ্ছে E is equal to H নিউ। তোমাদের বইয়ে ভি পাবা, মনে করবো এটা ভি, ওটা ভি না, ওটাকে নিউ, ওটা নিউ এর সাইন। ঠিক আছে? নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, একটু মনে রাখবা। নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ঠিক আছে? ই মানে এনার্জি, প্ল্যাঙ্কের ধ্রুবক, আর কম্পাঙ্ক যদি তুমি গুণ করতে পারো তাহলে কতটুকু শক্তি শোষণ হয়েছে বা কতটুকু শক্তি বিকিরণ হয়েছে তোমরা এটা টের পেয়ে যাবা। এখন প্রশ্নটা করলাম, ধরো চলো তোমাদের প্রশ্নটা করা যাক। কোয়েশ্চেনটা হচ্ছে এমন যে এখানে আমি একটা উদ্দীপক দিলাম। ঠিক আছে? উদ্দীপকে কোয়েশ্চেনটা বলা হয়েছে একটা ইলেকট্রন আছে 3 নাম্বার শেলে,
n ইজ ইকুয়াল টু 3 একটা ইলেকট্রন আছে, এটাই উদ্দীপক, আর কিছু বলা নাই। ঠিক আছে, ওখানে তোমাকে বললো h ইজ ইকুয়াল টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, এটা দেওয়া আছে। চিন্তা করো, এটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে প্রশ্নটা করছে এরকম যে এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার তরঙ্গ দৈর্ঘ্য ধরো 498 ন্যানোমিটার, এইটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। এবং কোয়েশ্চেনে বললো ইলেকট্রনটা যদি 3 n ইজ ইকুয়াল টু 3 থেকে n ইজ ইকুয়াল টু 2 তে গমন করে মানে কি n ইজ ইকুয়াল টু 2 থেকে এই ইলেকট্রনটা এই জায়গায় চলে আসবে, উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসবে। তো একটু আগে আমরা থিওরি পড়ছি না, উপর থেকে নিচে নামলে শক্তি কি করে? শক্তি বিকিরণ করে। ঠিক আছে, আচ্ছা তাহলে গমন করে, তবে বিকিরিত শক্তির মান কত? তবে বিকিরিত শক্তির মান কত? আচ্ছা কোশ্চেনটা তুলো, আমরা এখন সলভ করব। আচ্ছা তাহলে এখন আমরা এই ম্যাথটা করব। ঠিক আছে, এই ম্যাথটা করব। তো এই ম্যাথের সূত্র একটু আগে আমি লিখে রাখলাম যে এনার্জি যখন আমরা নির্ণয় করব, এনার্জি ইজ ইকুয়াল টু এইচ নিউ, মানে কি প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্ক এর ধ্রুবক ইনটু কম্পাঙ্ক করব। এখন আমাকে বলো কম্পাঙ্কের মান তো দেওয়া নাই, কম্পাঙ্ক মানে তো ফ্রিকোয়েন্সি, সেটা দেওয়া নাই। দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে ল্যামডা, ল্যামডা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? তো আমরা একটা সূত্র পড়ছিলাম না, v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা কিন্তু আমরা পদার্থ বিজ্ঞানে পড়ে আসছি শব্দের চ্যাপ্টারে, v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো এই জায়গায় ভিটাকে আমরা ধরবো সি, আলোর বেগ, হ্যাঁ, আর এফটাকে ধরবো নিউ, আর ল্যামডা তো ল্যামডাই থাকতেছে। এফটা হচ্ছে শব্দের কম্পাঙ্ক, আর আলোর কম্পাঙ্ক বা ইলেকট্রনের কম্পাঙ্ককে তোমরা ধরবো হচ্ছে নিউ দ্বারা। ঠিক আছে, নিউ তোমাদের বইয়ে ভি এর মতো করে দেওয়া, বাট ওটা অ্যাকচুয়ালি নিউ। তো এখন তুমি যদি একটু সাইড চেঞ্জ করো, নিউটারে আলাদা করতে চাও, তাহলে কি আসবে বলো তো? নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, আলোর বেগ আর এই যে তোমার কম্পাঙ্ক। তাহলে এই অঙ্কটা যদি আমরা এখন করতে চাই, তাহলে অঙ্কটা এই যে শেষ হয়ে যাবে এখনই। তাহলে ই সমান সমান আমরা কি লিখবো? এইচ নিউ। এইচ এর মান কত আমরা সবাই জানি, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু ল্যামডাকে, এই নিউকে কি লিখবো? সি বাই ল্যামডা। এখন সি এর মান তো দেওয়া আছে 6, এখন বলবো সি এর মান তো দেওয়া নাই ভাইয়া। সি এর মান আলোর বেগ, এটা তো সবার জানতে হবে। আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর ল্যামডার মান কত? ল্যামডার মান দেওয়া ছিল হচ্ছে কত? 498 ন্যানোমিটার। এটা তো মিটার নিতে হবে, তার মানে 498 ইন্টু 10 টু দি পাওয়ার 19, সরি 10 টু দি পাওয়ার 9 মিটার। জাস্ট এখানে মানটা প্রতিস্থাপন করে দাও, 498 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, যেটা আসবে উত্তর সেটা জুল এককে আসবে, কারণ শক্তির এককটা হচ্ছে জুল। তো প্রথম সৃজনশীল এই যে পরমাণুর মানে বোর পরমাণু মডেলের যে সৃজনশীলটা আসে সেটা কৌণিক ভরবেগ থেকে আসতে পারে, অথবা বিকিরিত শক্তি কিংবা শোষিত শক্তি থেকে আসে। যদি 2 নাম্বার কক্ষপথ থেকে 3-এ যেত, তাহলে এখানে তুমি বিকিরিতর পরিবর্তে শোষিত লিখতা, বাদ বাকি সব সেম। ঠিক আছে, তো দ্রুত অঙ্কটা তুলো, আমরা বাকি অঙ্কে চলে যাব। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের প্রথম ধরনের, যেই ধরনের সৃজনশীলগুলো আসে তার মধ্যে একটা সৃজনশীল আমরা শেষ করলাম। এখন আমরা দ্বিতীয় সৃজনশীলে চলে যাই। এখন তোমাদের কয়েকটা কথা বলি, হ্যাঁ, কিছু কিছু কমেন্ট আমি এখনো দেখতেছি যারা মানে আরেকজনকে গোতা দিচ্ছ। ঠিক আছে, এটা কইরো না, এটা একদমই কইরো না। যারা শিখতে আসছে তাদেরকে একটু শিখতে দাও। ঠিক আছে, এখানে আমি লাইফটা নিচ্ছি পুরা ফ্রি, আমার টাইমটা ইনভেস্ট করতেছি যারা নিডি মানুষ তাদের উপরে।
তো তোমরা আমার কষ্টটাকে একটু সম্মান জানাও, তাহলে তোমাদেরকেও কেউ না কেউ কখনো না কখনো ঠিকই সম্মান জানাবে। তো যারা শেষ পর্যন্ত থাকবা, ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য দোয়া। ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা। তো এটা ছিল আমাদের প্রথম ম্যাথ। এখন আমরা কয়েকটা ম্যাথের দিকে চলে যাই, দ্বিতীয় ম্যাথের দিকে চলে যাই। হ্যাঁ, তো দ্বিতীয় ম্যাথের দিকে যাওয়ার আগে আমাকে অনেকে প্রশ্ন করছিল, ভাইয়া একটা কোয়েশ্চেন আছে যে এই যে 2D 3F কেন হয় না, কেন হয় না? এটা অনেকে আমার কাছে এরকম কোয়েশ্চেন গুলা তোমাদের মধ্যে থেকেই পাইছি, যারা আমাকে ইনবক্স করছিলা কিংবা আমাদের এডুনেশনের পেজে হচ্ছে পাঠাইছিলা। তো তাদের মধ্যে একটা কোয়েশ্চেন ছিল, ইভেন 1P কেন হয় না, 1P কেন হয় না, কেন হয় না? ওকে, এটা কেন হয় না এটার উত্তর এখন আমরা দিব। তো সেই উত্তরটা দেওয়ার জন্য একটু মনোযোগী হও, ঠিক আছে? আমি উত্তরটা দিতেছি। আচ্ছা, আসো দেখি কেন হয় না। প্রথমত এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখবা প্রায় টেস্ট পেপারের খতে অথবা কোনো কোনো টেস্ট পেপারের গতে এই প্রশ্নটা আসে যে 2D এবং 3P কেন হয় না, 1P কেন হয় না। এটার একটা কারণ আছে। আমরা যদি বোর পরমাণু মডেল দেখি, সেখানে অরবিট এবং অরবিটালের থিওরিটা পাই। অরবিট মানে কি? অরবিট মানে হচ্ছে যে পূর্ণাঙ্গ কক্ষপথ ইলেকট্রন ঘুরবে, পূর্ণাঙ্গ একটা কক্ষপথ যে কক্ষপথকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরবে, সেটাকে বলবো আমরা অরবিট। তাহলে অরবিটাল কি জিনিস? এখন বলবে ভাই অরবিটালটা কি জিনিস? একটা সোজা বিষয়টা আমরা চিন্তা করি, ঠিক আছে? চিন্তা করো, তুমি এইরকম একটা এলাকাতে থাকো, ঠিক আছে? তুমি একটা এলাকাতে থাকো, এইটা তোমার সেই এলাকার বাউন্ডারি। মেবি ধরো এই এলাকাটা হচ্ছে আমাদের ধানমন্ডি এলাকা, পুরা ধানমন্ডি এলাকা, ঠিক আছে? এই পুরা ধানমন্ডি এলাকায় যদি কেউ আসে, তোমাকে খুঁজলে পাওয়া যাবে। বাট তুমি কি পুরা ধানমন্ডি এলাকা জুড়ে থাকো? তুমি কিন্তু পুরা ধানমন্ডি এলাকাটা জুড়ে থাকো না। ধরো আমরা সবাই ক্লাস 10-এ পড়ি কিংবা এসএসসি ক্যান্ডিডেট, তারা কই কই থাকতে পারে? চিন্তা করো, এটা তোমার বাসা, ঠিক আছে? তোমাকে কেউ যদি খুঁজতে আসে ধানমন্ডিতে, তোমার বাসায় যেতে পারে, তোমাকে পেতে পারে। কিংবা এইটা ধরো তোমার স্কুল, ঠিক আছে? তোমার স্কুলে গেলে তোমাকে পাবে। এইখানে চিন্তা করো, এটা হচ্ছে মসজিদ কিংবা মন্দির, তোমরা যে ধর্মের হয়ে থাকো, এটা হচ্ছে তোমাদের ধর্মীয় উপাসনালয়, তোমাদের এই জায়গাতে গেলেও পাওয়া যাবে, ঠিক আছে? ধরলাম এটা মস্ক। এইবার আর কোথায় পাওয়া যেতে পারে? ধরো তোমরা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের, আমরা ক্রিকেট খেলতে গেছি, এটা হচ্ছে ক্রিকেট ফুটবল খেলি আমরা বন্ধুদের সাথে, এটা হচ্ছে তোমার খেলার মাঠ, তো এটা হচ্ছে ফিল্ড। তো তোমাকে এই চারটা জায়গার মধ্যেই কিন্তু কোনো না কোনো জায়গায় পাওয়া যাবে। তো পরমাণুতেও না ইলেকট্রন নির্দিষ্ট কিছু জায়গাতে পাওয়া যায়, একটা কক্ষপথের নির্দিষ্ট জায়গাতে পাওয়া যায়। তো সেই পুরা কক্ষপথটাকেই আমরা বলি অরবিট, পুরা কক্ষপথটাকে আমরা বলি অরবিট। আর অরবিটের যে নির্দিষ্ট জায়গাগুলোতে ইলেকট্রন থাকে, ধরো কোন নির্দিষ্ট জায়গা, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, বা এখানে থাকতে পারে, এদেরকে বলা হয় অরবিটাল। তাহলে অরবিট আর অরবিটালের কনফিউশন তো বুঝতে পারছো। অরবিট মানে পুরা কক্ষপথটা, আর অরবিটাল মানে কি পুরা কক্ষপথের কোন কোন জায়গায় ইলেকট্রনের উপস্থিতি আছে, তার মানে এইগুলা হচ্ছে অরবিটাল। তো অরবিট কত পর্যন্ত হতে পারে? অরবিট অরবিট হতে পারে অনেক হতে পারে। হ্যাঁ, অরবিট হচ্ছে প্রকাশ করব আমরা, মনে রাখো অরবিট, অরবিটকে আমরা প্রকাশ করব এন দ্বারা। এন এর মান আসতে পারে 1 2 3, মানে যত হতে পারে। একটা একটা পরমাণুতে অনেকগুলো কক্ষপথ থাকতে পারে। বাট অরবিটাল, হ্যাঁ অরবিটাল, অরবিটাল এটা বের করব আমরা কিসের মাধ্যমে? অরবিটালকে প্রকাশ করে এল দ্বারা, অরবিটালকে প্রকাশ করে এল দ্বারা। এল, ছোট হাতের এল দ্বারা। এল এর মান কি? এল এর মান বের করার জন্য একটা সূত্র আছে, সেটা কি? 0 থেকে n-1, বোর পরমাণু মডেলের ঠিক প্রথম যেই পয়েন্টটা, সেটা 0 থেকে n-1। তার মানে আমাদের প্রশ্নটা কি ছিল? যে 1p কেন হয় না, 3f কেন হয় না, 2d কেন হয় না? আসো বের করি। হ্যাঁ, তো 2d না হওয়ার কারণ, বাকিগুলো তোমরা কইরো। হ্যাঁ, 2d না হওয়ার কারণ কেন হয় না? এখানে 2 মানে কত? দ্বিতীয় কক্ষপথ না? 2d কোথায় থাকবে? দ্বিতীয় কক্ষপথেই তো থাকবে 2, দ্বিতীয় কক্ষপথে থাকবে, দ্বিতীয় অরবিটে থাকবে। সো 2, n এর মান 2। এখন l এর মান বের করব আমরা। l এর মান কেমনে বের করে? l মানে তো অরবিটাল, l এর মান বের করে হচ্ছে, সূত্রটা লিখবা 0 থেকে n-1। তাহলে লেখো তো 0 থেকে n মানে কত? 2, এই যে n মানে 2 -1, সো কত আসলো? 0 থেকে
1, তার মানে কত? 0 থেকে 1, মানে 0 আছে সাথে 1ও আছে। তাহলে এল এর মান আসলো দুইটা, এক হচ্ছে 0, এক হচ্ছে 1। এল এর মান কয়টা আসতে পারে ভাইয়া? এল এর মান আসতে পারে 4টা, মানে আরো আসতে পারে, আমরা 3টা মান গ্রহণ করব, মানে 4টা 0 থেকে। তাহলে এল এর মান আসতে পারে 0, এল এর মান আসতে পারে 1, এল এর মান আসতে পারে 2, এল এর মান আসতে পারে 3। এল এর মান যদি 0 হয়, এল এর মান, তবে সেটা ইন্ডিকেট করে এস অরবিটালকে। এল এর মান যদি 1 হয় সেটা ইন্ডিকেট করে পি কে, এল এর মান যদি 2 হয় সেটা ইন্ডিকেট করে ডি কে, এবং এল এর মান যদি 3 হয় সেটা ইন্ডিকেট করে এফ কে। কোয়েশ্চেনটা কি ছিল দেখো তো? কোয়েশ্চেনটা ছিল যে 2D কেন হয় না, 2D কেন হয় না? তো ডি আসার জন্য আমার মান কিন্তু মাস্ট 2 প্রয়োজন, এল এর ভ্যালু 2 প্রয়োজন। বাট এখানে এল এর যে দুইটা ভ্যালু পাইছি সেখানে কিন্তু আমার 2 নাই, সেখানে কিন্তু 2 নাই। সো কখনোই 2D পসিবল না। 2 হাইয়েস্ট গেলে 0 2s পসিবল, এবং 1 এর জন্য 2p পসিবল। এই যে ডি পসিবল না। সেম ভাবে তুমি যদি 3f বের করতে যাও সেটা পাবা না, কারণ 3 তে তুমি যদি মানটা বসাও, এই যে 3 - 1, তাহলে 3 - 1 যদি করি তাহলে 0 থেকে 2 আসবে। 0 থেকে 2 মানে কত? 0 1 2। বাট f এর জন্য মানটা লাগে 3, সো পসিবল না, তুমি পাবা না। আশা করি এই উত্তরটা দিতে পারছি। যদি মনে হয় একটু ফাস্ট হইছে, তবে এই লাইফটা শেষ হলে আমার অংশটা একটু টেনে রেখো, ঠিক আছে? একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। তো তো এটা ছিল আমাদের এই কনসেপ্টটা, ঠিক আছে না? আচ্ছা, ওকে। আচ্ছা বাবারা, তোমাদের কমেন্ট না আমি দেখতেছি, হ্যাঁ? তো তোমরা একটু পড়া শিখতে আসছো, ঠিকঠাক মতো পড়ো, একটু আরামে পড়ো। কেউ কারোর কমেন্টে রিপ্লাই না দিয়ে নিজের মতো একটু পড়ো। পদার্থবিজ্ঞান কালকে নিব ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, নেক্সট টপিকে মুভ অন করা যায়। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। দেখো, লাস্ট পর্যন্ত যদি 10 জনও থাকে না, আমি পুরোটা শেষ করে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? কারণ অনেক মানুষজন আমার ঢাকার বাইরে থেকে নক দিয়ে বলতেছিল ভাইয়া প্রয়োজন, ভাইয়া প্রয়োজন। অ্যাটলিস্ট তোমাদের যদি না লাগে তাদেরকে একটু পড়তে দাও, তাও তাদের কমেন্টে যে রিপ্লাই না দিয়ে টাইমটা না ওয়েস্ট করে তোমরা অন্য জায়গায় টাইমটা ইনভেস্ট করো, ঠিক আছে? তারপরে একটু পড়ো, পড় বাবা পড়। এখন যদি না পড়ো তাহলে আর কিছু হবে না, ঠিক আছে? এই সুযোগ হাতছাড়া হওয়া মানে বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া। এখন আমরা নেক্সট একটা টপিকে মুভ অন করি। নেক্সট টপিকটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, হ্যাঁ? অ্যাটমিক মাস অর রিলেটিভ অ্যাটমিক মাস, এই দুইটা জিনিস নিয়ে আমরা এখন সৃজনশীল করব। কিভাবে সৃজনশীল করব? চিন্তা করো, তোমাকে এখন বলা হলো অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস, অথবা আরেকটা টপিক হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। আচ্ছা, একটা হচ্ছে পারমাণবিক ভর, একটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এটা নিয়ে কিভাবে সৃজনশীল হয় সেটা নিয়ে আমি কথা বলবো এখন। তো মনোযোগটা দাও, এটা ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, পারমাণবিক ভর মানে কি মনে রাখো, আমি বুঝাই দিই। পারমাণবিক ভর মানে কি, বা অ্যাটমিক মাস মানে কি? পারমাণবিক ভর, এটার মানে হচ্ছে তার নিজস্ব ভর, তার নিজস্ব ভর। আচ্ছা, নিজস্ব ভর কি বুঝাচ্ছি? নিজস্ব ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি? আপেক্ষিক পারমাণবিক ভর, এটার মানে কি? তুলনাকৃত ভর, তুলনাকৃত ভর। আচ্ছা, এই শর্টকাটটা একটু তোলো। এই শর্টকাটটা একটু তোলো, যে পারমাণবিক ভর বলতে তার নিজস্ব ভর বোঝায়, আর আপেক্ষিক পারমাণবিক ভর বলতে তুলনাকৃত ভরটাকে বোঝায়। এখন তুলনাকৃত ভর বলতে কি বোঝায়? চিন্তা করো, চিন্তা করো। ধরো এখানে এখানে এ একটা বস্তু আছে যার ভর 50 কেজি, আর বি আরেকটা বস্তু আছে যার ভর ধরলাম 100 কেজি, ঠিক আছে? এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে
এ এর ভর কত, তুমি বলবা 50 কেজি। বি এর ভর কত, তুমি বলবা 100 কেজি। এটা হচ্ছে পরমাণুর নিজস্ব ভর। ধরো একটা পরমাণুর নিজস্ব ভর, কেমন নিজস্ব ভর? ধরো সোডিয়াম পরমাণুটাকে যদি তুমি ভর মাপো, সোডিয়াম পরমাণুর ভরটা কত আসবে জানো? সোডিয়ামের ভরটা আসবে 3.8180 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর ভর, এটা সোডিয়ামের নিজস্ব ভর। তাহলে এখন তোমরা বলতে পারো ভাই সোডিয়ামের ভর তো আমরা জানি 23, এইটা কি? এটা তুলনা করা ভর, আরেকজনের সাথে তুলনা করে ভরটা বলছে। ঠিক আছে, কিভাবে? চিন্তা করো, এ এর সাথে তুলনা করলে বি এর ভরটা কত আসবে? এ এর সাথে তুলনা করলে বি এর ভরটা কত আসবে? দ্বিগুণ ভর। আমি বলবো যে এ এর তুলনায় বি এর ভরটা 2 গুণ। ঠিক আছে, ঠিক তেমনি সোডিয়ামটাও কারো 23 গুণ বেশি ভারী, সোডিয়ামটাও কারো 23 গুণ বেশি ভারী। তাহলে আপেক্ষিক, রিলেট মানে কি? আরেকজনের সাথে তুলনা করা। রিলেটিভ অ্যাটমিক মাস মানে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর মানে কারোর সাথে তুলনা করে ভরটা আনা হয়েছে। ঠিক আছে, কারোর সাথে তুলনা করে ভরটা আনা হয়েছে। আর পারমাণবিক ভর মানে কি? তার নিজস্ব ভর। ক্লিয়ার? ঠিক তেমনি এই যে সোডিয়ামের, এটা হচ্ছে তার নিজস্ব ভর, একটা একক আছে, বাট এটার কোনো একক নাই। পর্যায় সারণীতে যদি আমরা ভরগুলো দেখি, ওখানে কিন্তু গ্রাম লেখা থাকে না, তাই না? ওখানে কিন্তু কখনো গ্রাম লেখা থাকে না। কেন লেখা থাকে না? কারণ যখন তুমি কারোর সাথে রিলেট করবা তখন গ্রাম লাগবে না, তখন একক লাগে না, জাস্ট অনুপাতটা লাগে। এখানে আমি বলছি এ এর তুলনায় বি এর ভর কত, এটা বলছি। তার মানে বি এর ভর কত? 100 কেজি, আর এ এর ভর কত? 50 কেজি না? সেক্ষেত্রে একক গুলাও না কাটাকাটি যায়, অনুপাতের টাইমে একক গুলাও কাটাকাটি যায়। তাহলে কয় গুণ ভারী হচ্ছে? 2 গুণ ভারী হচ্ছে। তাহলে এখন তুমি বলতে পারো ভাই পরমাণুগুলা কার সাথে তুলনা করা হয়? হ্যাঁ, পরমাণুগুলাকে কার সাথে তুলনা করা হয়? আসো এবার একটা ভালো টপিক বলছো, পরমাণুগুলাকে কার সাথে তুলনা করা হয় সেটা আমরা দেখি। হ্যাঁ, পরমাণুগুলাকে তুলনা করা হয় হচ্ছে কার্বন 12 আইসোটোপের 12 1/12 অংশের সাথে। আচ্ছা, একটা পরমাণুকে এদের সাথে তুলনা করা হয় যে কার্বনের যে নিজস্ব ভরটা আছে সেই ভরটাকে 12 দ্বারা ভাগ করছে বিজ্ঞানীরা, 12 দ্বারা ভাগ করছে। এখন বলতে পারো কোন অর্গানাইজেশনের বিজ্ঞানীরা ভাগ করছে? IUPAC তোমাদের বইয়ে দেওয়া আছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটা হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড সবকিছু তোমার নাড়াচাড়া করে যে অর্গানাইজেশনটা, ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনটা ঠিক করছিল 1962 সালের পরে যে আমরা কোন পরমাণুর যদি ভর নির্ণয় করতে চাই তবে একটা তুলনা করা ভর নির্ণয় করবো, যাতে ইজি হয় ব্যাপারটা, ভর জানাটা যাতে ইজি হয়। সে তুলনা করছে কার সাথে? কার্বনটাকে 12 ভাগে ভাগ করছে, তার 1 ভাগ, সেই 1 ভাগের মান কত? 1. এই মানটা মুখস্থ রাখবা, 66 × 10⁻⁻24 গ্রাম। কার্বনকে যদি 12 ভাগে ভাগ করো, 1 ভাগের ভর হবে এটা দ্বারা প্রত্যেকটা পরমাণুর নিজস্ব ভরটাকে ভাগ করলে তার আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যায়। যেমন ব্যাপারটা কিরকম? ধরা যাক সোডিয়ামের ভর হচ্ছে সোডিয়ামের আমরা ভর বের করলাম হচ্ছে 3.8180 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর, অ্যাটমিক মাস। কেউ যদি বলে সোডিয়ামের অ্যাটমিক মাস কত, এটা সোডিয়ামের অ্যাটমিক মাস। আর সোডিয়ামের রিলেটিভ অ্যাটমিক মাস কত, সেটা হচ্ছে 23 বা আপেক্ষিক পারমাণবিক ভর। সেটা কিভাবে? এই মানটাকে 3.8180 ইন্টু 10⁻⁻23 গ্রামটাকে তুমি যদি 1.66 ইন্টু 10⁻⁻24 দ্বারা ভাগ করো, তবে তুমি সোডিয়ামের রিলেটিভ অ্যাটমিক মাসটা পাবা। সেটা কত? রিলেটিভ অ্যাটমিক মাস 23 বা আপেক্ষিক পারমাণবিক ভর পাবা। এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। কনসেপ্টটা ক্লিয়ার হইছো আপেক্ষিক পারমাণবিক ভরের? দেখি এবার। আচ্ছা জ্যোতি, ভুল অ্যান্সার দিছো। সোডিয়ামের ভর হচ্ছে 23, 24 না।
ওকে, আহমেদ ফয়সাল, রাইট। ওকে, বুঝছি। ওকে, রাদিল বলছে ক্লাস ভালো আছে, থ্যাংক ইউ। রাকিব ভালো একটা অ্যান্সার দিছে, আইইউপিএসসি পুরা নাম। 5th চ্যাপ্টারে ক্লাস করাবো ইনশাআল্লাহ। ভাই পারমাণবিক ভর কি দেওয়া থাকবে? হ্যাঁ ভাইয়া, দেওয়া থাকবে। ইলেকট্রন হারানো হাইড্রোজেন বুঝতে পারছি, আশাফুল হাসান বুঝতে পারছি, পারমাণবিক ভরটা কেমনে বের করে বুঝাই দিচ্ছি। জাহিদ হাসান খুব ভালো স্যার, থ্যাংক ইউ। অক্সিজেনের পারমাণবিক ভর কত সেটাও করবো ইনশাআল্লাহ। সুমাইয়া রহমান বলছে বুঝতে পারছি। ওকে ভাইয়া, আরেকবার। ওকে, আরেকবার, ঠিক আছে। আরেকবার মানে কি? পারমাণবিক ভর, পারমাণবিক ভর মানে মনে রাখো একটা পরমাণুর, পারমাণবিক মানে পরমাণু, ভর মানে পরমাণুর ভর। পারমাণবিক ভর মানে পরমাণুর ভর। একটা পরমাণুর ভর কত তুমি দেখো না, তোমার ভর কত, 60 কেজি 70 কেজি, এটা তোমার ভর, তাই না? পরমাণুর তো একটা ভর আছে, সে তো একটা জায়গা দখল করে। তাহলে পরমাণুর যে নিজস্ব ভর সেটাকে বলবো পারমাণবিক ভর, ঠিক আছে। আর আপেক্ষিক পারমাণবিক ভর কোনটা? তার নিজস্ব ভরটাকে যদি আমি কার্বনের এই 12 অংশ বা এই মানটা দ্বারা ভাগ করি, যে তুলনা পাবো না, যে অনুপাতটা পাবো না, সেই অনুপাতটাই হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। তো এই মানটা একটু মুখস্থ রাখতে হবে, এই মানটা দেওয়া থাকবে, এই মানটা দেওয়া থাকবে। এখন এমসিকিউর জন্য একটা কোশ্চেন বলে দেই, কোন এমসিকিউটা আসবে। তোমাকে বলবে 1 অ্যাটমিক এটিএম বা অ্যাটমিক মাস ইউনিট এএমইউ, 1 এএমইউ, এ তে অ্যাটমিক বা পারমাণবিক, এম তে ম্যাস, ম্যাস মানে কি ভর, ইউনিট মানে কি একক, এক পারমাণবিক ভর একক মানে কি, এক পারমাণবিক ভর একক মানে কি, এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা কি দিবা? এটার মানে হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, বা কার্বনের 1/12 অংশের ভরকে 1 অ্যাটমিক মাস ইউনিট বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভরের একক ধরা হয়। এটা দ্বারা সবকিছু ভাগ করলে আমি তাদের আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। আর যদি বলে 1 ডাল্টন মানে কি, তাহলে এই মানটাকে 1 এটা কিন্তু এমসিকিউ, বুঝার কিছু নাই। 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি, যদি এককটা কেজিতে হয় সেটা ডাল্টন হবে, আর যদি কেজি গ্রামে হয় সেটা 1 অ্যাটমিক মাস ইউনিট হবে। নাও বাবার এটা তুলে নাও, তারপরে আমি বাকি অংশে যাই। বলো বুঝছো কিনা? ক্লিয়ার? ওকে, আশরাফুল বলছে ক্লিয়ার। ওকে, অভি সরকার ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পারছি। গ্রামে থাকলে ওটাকে এক পারমাণবিক ভর একক বলা হয়, আর কেজিতে যদি থাকে সেটাকে 1 ডাল্টন বলা হয়। ওকে ফাইন, শেষ। এবার আসো, এবার আমরা ম্যাথ করি। এবার আমরা ম্যাথ করব। এই কনসেপ্টটা তো বুঝে গেছি। এখন সৃজনশীল কিভাবে আসে, আসো চলো সৃজনশীলটা কিভাবে আসে আমি তোমাদেরকে বলে দেই। সৃজনশীলটা আসে হচ্ছে এভাবে। এ একটি মৌল, এ একটা মৌল, 118টার মধ্যে একটা মৌল এ, যার অণু সংকেত, অণু বলছে কিন্তু পরমাণু না, কতগুলা পরমাণু মিলে একটা অণু হয়, অণুর সংকেত A8, 8টা মিলে একটা অণু হয়েছে। এ যে পরমাণু, সেই A8টা মিলে একটা অণু হয়েছে, ঠিক আছে। একটা পরমাণু থেকে অণু হয়েছে, মলিকিউল হয়েছে। আচ্ছা, একটা পরমাণু, ওকে ফাইন, যার বলা হলো যার ভর 4.25 ইন্টু 10⁻⁻22 গ্রাম, এটাই উদ্দীপক। এ একটি মৌল যার অণু সংকেত এটা, আর সেই A8 এর ভর এটা। পারমাণবিক ভর না কিন্তু এটা, তোমরা যদি বলো এটা পারমাণবিক ভর ভুল হবে, বলছি কি অণু, A8 এটা তো অণু, অণুর ভর এটা, ঠিক আছে। তাহলে তোমাকে বলছে এ মৌলটি কি, এ মৌলটা পরিচয়,
বলছে এই মৌলটার পরিচয় দিতে, যে এই মৌলটা আইডেন্টিফাই করো, এটা কি, তুলে নাও, কোয়েশ্চেনটা তুলে নাও। সুমাইয়া আলম বলতেছে এই সিকিউটা আমি করছি, তাহলে অ্যান্সারটা বলে দাও। সুমাইয়া অ্যান্সারটা বলে দাও, কত হবে? আচ্ছা ধীরে ধীরে বলবো। করিম শহীদ, হ্যাঁ করিম, তোমার অ্যান্সারটা আমি দিব বাবা, একটু দাঁড়াও। পারমাণবিক ভর আর আণবিক ভর সেম না। আচ্ছা তাহলে প্রথমত আমাকে বলছে এই মৌলটা বের করতে, অথবা কোয়েশ্চেনটা যদি বলতো এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত, আপেক্ষিক পারমাণবিক ভর কত। আচ্ছা প্রথমত এ মৌলের না অণুর ভর দেওয়া, এ মৌলের অণুর ভর দেওয়া কত দেওয়া, এ মৌলের অণুর ভর দেওয়া হচ্ছে 4.25 ইন্টু 10⁻⁻22 অণুর ভর দেওয়া। কয়টা আছে? 8টা। ভাগ করলে একটা পরমাণু পাবা না, 8টা মিলায় হয় একটা অণু। তাহলে ভাগ করো, তাহলে একটা পরমাণু পাবা। তাহলে ভাগ করলাম, আসো ভাগ করছি, ভাগ করলে কত হবে মানটা বলো তো, জলদি বলো, ভাগ করলে কত হবে? আচ্ছা ভাগ করলে মানটা হবে এটা 5.31 ইন্টু 10⁻⁻23 গ্রাম। কি করলাম? টোটাল 8টা মিলায়ে একটা অণু হয়, তাই না? তাহলে একটা পরমাণুর ভর কত? 8টা মিলায় ভর যদি এত হয়, তাহলে একটার ভর কত? এটাই তো পারমাণবিক ভর, এটাই তো পরমাণুর ভর, এটা তো অণুর ভর ছিল। এখন আমরা কি করব? বলছে মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর কত। তার মানে একটা অণুর ভর, একটা পরমাণুর ভরকে, পারমাণবিক ভরকে যদি আমরা 1.66 ইন্টু 10⁻⁻24 দিয়ে ভাগ করি, তাহলেই তো আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটা কত হবে বলো তো? 32। তাহলে 32 কার ভর পর্যায় সারণীতে? সালফারের ভর। তাহলে পরমাণুটা হবে সালফার, সালফার, ঠিক আছে। আর সালফারের অণুর সংকেত S8। খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। যারা পারো তাদের সাধুবাদ জানাই, আর যারা পারো না তারা একটু দেখে নাও। S8 এর গঠনটা দেখাবো। হ্যাঁ ভেরি গুড কামরুল। সালফার, হ্যাঁ ইলেকট্রন হারানো হাইড্রোজেন, রাইট অ্যান্সার। ওকে, আর কেউ অ্যান্সার দিতে চাও? ফাতিহা জ্যোতি, হ্যাঁ রাইট অ্যান্সার। সাফওয়ান সালফার, এটা সালফার। সালমান আহমেদ তুষার, এটা সালফার। সাবাস, অ্যান্সার দিতে থাকো। আরাফ মাহমুদ রাতুল, সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। জাবিন জিম, রাইট অ্যান্সার, সালফার। এটা অধ্যায় 3। আচ্ছা খাদিজা নাদিয়া, রাইট অ্যান্সার। প্রিন্স পারভেজ, এই যে তোমার অ্যান্সারটা দিয়ে দিলাম। আচ্ছা ইয়ারফি খান ভাইয়া, যে কমেন্টগুলো করতেছো সেই কমেন্টগুলো কইরো না, ঠিক আছে? তোমার যদি না লাগে তুমি হচ্ছে লিভ নাও, কোনো সমস্যা নাই। ক্লাসে যদি একজনও থাকে আমি তাকে পড়াবো, এই ধরনের কমেন্ট করার কোনো মানে হয় না ভাইয়া। রাইসুল নিগার, রাইট অ্যান্সার, সাবাস, ভেরি গুড। আচ্ছা সৃজনশীল শেষ, তাই না? এখন আমি একটা সৃজনশীল করাবো, এই সৃজনশীলগুলো একটু ভিন্ন ধরনের, বাট আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা করব, ঠিক আছে? কোনো ধরনের ইনকোয়ারি যদি থাকে আমাদের 2টা পেজে তোমরা নক করো, গ্রুপে জয়েন হও। এখনো যদি কারোর কোনো ইনকোয়ারি থাকে কমার্স নিয়ে, একটু আগে কমার্সের ক্লাস হয়েছে, নক করে জেনে নিও। কোনো ফ্রেন্ড যদি থাকে কমার্সের, তারা যদি কোনো ইনফরমেশন জানতে চায়, এই 2টা পেজের যে কোনো একটা পেজে যাতে নক করে জেনে নেয়। আচ্ছা এবার আসো আরেকটা সৃজনশীল করি। এই সৃজনশীলটা একটু ভিন্ন ধরনের। পি একটি মৌলিক পদার্থ, একটি মৌলিক পদার্থ। আচ্ছা পি একটি মৌলিক পদার্থ যার নিউক্লিয়াসের ভর, যার নিউক্লিয়াসের ভর 10
দেওয়া হচ্ছে 9.067 ইন্টু 10⁻⁻23 গ্রাম। ওকে, নিউট্রন সংখ্যা 30টি। নিউট্রন সংখ্যা, এই পরমাণুতে নিউট্রন নাম্বার 30। ওকে, আচ্ছা, এইটা উদ্দীপক, এইটাই হচ্ছে উদ্দীপক। এই কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট বাবা। এখানে আমি গ আর ঘ দুইটাই লিখতেছি, দুইটা কনসেপ্ট পাবো, গ আর ঘতে দুইটা কনসেপ্ট পাবো। ঠিক আছে, ক্লাসটা বাবা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আমার জন্য না। আমি আজ থেকে প্রায় 7 বছর আগে এসএসসি পরীক্ষা দিছি, A+ পাইছি, আদমজিতে ভর্তি হয়েছি, আমার জন্য কিন্তু আর পাওয়ার কিছু নাই। ঠিক আছে, দরকার কিন্তু তোমাদের। তো একটু মনোযোগ দিতে, সমস্যাটা কোন জায়গায়, এইসব উল্টাপাল্টা কমেন্ট না করে একটু মনোযোগ দাও। আচ্ছা, এবার আসো, এটা উদ্দীপক। কোয়েশ্চেন কি বলছে? পি মৌলটি শনাক্ত করো। পি মৌলটি শনাক্ত করো, ফাইন্ড আউট করো, ফাইন্ড আউট পি। ওকে, কেউ বলছে মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে লেখো। মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে লেখো। ওকে, লেখো, তুলো। যারা যারা পারো কমেন্টে জানাও যে আমরা পারি। বাবা ক্যামেরাম্যান নাই, পুতুল চৌধুরী ক্যামেরাম্যান নাই। আসলে কিভাবে যে ক্লাস নিতেছি এই রাতের বেলা, এটা যদি তোমরা দেখতা তাহলে একটু বুঝতা। আচ্ছা, দেখো এই কোয়েশ্চেনটা কে পারো? হাইড্রোজেন কই তুমি, দেখো তো পারো নাকি? রায়ান পারবা, ভেরি গুড বাবা, করো। ইমতিয়াজ করো। আচ্ছা, ক্রোমিয়াম হবে, বাট হবে না এটা। ক্রোমিয়াম দিলে ভুল হবে। ওকে, মৌলটা শনাক্ত করতে বলছে। ঠিক আছে, প্রথমত কোয়েশ্চেনটা একটু দেখবো আমরা। পি একটি মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ মানে কি? পরমাণু, একটা পরমাণু যার নিউক্লিয়াসের ভর এত। এটা হচ্ছে তার নিউক্লিয়াসের ভর। একটা পরমাণুকে যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তার প্রোটন নাম্বারটাই কিন্তু তার আইডেন্টিটি, তাই না? তার প্রোটন নাম্বারটাই কিন্তু তার পরিচয়, যে এই সংখ্যক প্রোটন, মানে প্রোটন কারোর সাথে মিলবে না আইসোটোপ ব্যতীত। প্রোটন নাম্বার কারোর সাথে মিলবে না, তার মানে আমার প্রোটন নাম্বারটা বের করতে হবে তো, তাই তো? তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো তো। আমাদের দেওয়া আছে নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসে কারা কারা থাকে? অ্যান্সারটা বলো তো, নিউক্লিয়াসে কারা কারা থাকে? এই নিউক্লিয়াসে বা কেন্দ্রে, হ্যাঁ, কারা কারা থাকে? নিউট্রন এবং প্রোটন থাকে। নিউক্লিয়াসে নিউট্রন থাকে এবং প্রোটন থাকে। নিউট্রন আর প্রোটনের ভর কত দেওয়া? 9.067 ইন্টু 10⁻⁻23। আমাদের কি বের করতে হবে? প্রোটনটা বের করতে হবে না? প্রোটন মানেই তো তার আইডেন্টিটি। তাহলে প্রোটন সংখ্যা যদি বের করতে চাই, এটার মানে কি? টোটাল নিউক্লিয়াসের ভিতরে টোটাল ইলেকট্রন আর টোটাল প্রোটনের ভরটা যোগ করলে এই মানটা আসে, তাই না? এই ভ্যালুটা আসে। তাহলে নিউট্রন কয়টা আছে? 30টা না? তাহলে আমরা কি নিউট্রনের ভর জানি না? বলো তো বাবা, নিউট্রনের ভর কত? এই যে নিউট্রনের ভর কত? 30 ইন্টু 1.675 ইন্টু 10⁻⁻24। এটা হচ্ছে টোটাল নিউট্রনের ভর। প্লাস কি আছে? এই যে প্রোটন, সমানই তো এই মানটা 9.067 ইন্টু 10⁻⁻23। এইটাই তো মানটা, তাই না? তো দ্রুত একটু অঙ্কটা করে জানাও তো, কে কে করছো অঙ্কটা একটু দ্রুত জানাও। আচ্ছা, তাহলে টোটাল প্রোটনের ভরটা যদি আমি বের করতে চাই, তাহলে প্রোটনের ভর সমান কি আসবে? 9.067 ইন্টু 10⁻⁻23 মাইনাস এই যে এইটা যদি ওই সাইডে চলে যায়, এটা তো প্লাস আকারে ছিল, মাইনাস হবে না? সো মাইনাস 30 ইন্টু 1.675 ইন্টু 10⁻⁻24। বাস, এটা যদি করি তাহলে টোটাল প্রোটনের মান পেয়ে যাব আমরা। ঠিক আছে, টোটাল প্রোটনের মান পাবো হচ্ছে 4.042 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা হচ্ছে টোটাল প্রোটনের ভর। আমার দরকার একটা প্রোটনের ভর, তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে,
ক্যামেরাতে কি প্রবলেম হয়েছে বাবা, দেখো তো এবার, দেখো তো। আচ্ছা, ওকে, আচ্ছা, ফাবিহা, ফাতিহা, ভেরি গুড, অল ক্লিয়ার রাইসো। তাহলে টোটাল প্রোটনের ভর হচ্ছে এটা আমার টোটাল প্রোটন। টোটাল প্রোটনের ভর আসছে কত? টোটাল প্রোটনের ভর আসছে এত। আমি যদি টোটাল প্রোটনের ভরকে একটা প্রোটন দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটা পেয়ে যাব না? টোটাল প্রোটনের ভর যদি একটা প্রোটন দ্বারা ভাগ করি সংখ্যাটা পাবো। তাহলে টোটাল প্রোটনের ভর এত, একটা প্রোটনের ভর দ্বারা ভাগ করো। একটা প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻⁻24। যদি ভাগ করো কত আসে মানটা বলো তো, জলদি বলো তো কত আসে। মানটা আসে হচ্ছে 20, মানটা আসবে হচ্ছে 24 পয়েন্ট, মেবি আই এম নট রং, এত আসে, এত। এই কয়টা প্রোটন আছে? এখন বলতে পারো ভাই প্রোটন তো এইরকম ভগ্নাংশে আসার কথা না, পারফেক্ট মান আসার কথা, তাই না? তাহলে এটাকে কি 24 ধরবো না 25 ধরবো? অনেকে বলবে 24 ধরবো। কেন 24 ধরবো? কারণ এটা তো 0.5 এর কম আছে, 22.5 এর কম আছে, তাই 24 ধরতে পারবো আমরা, তাই না? বাট তুমি একটু ভালো মতো চিন্তা করো, এইটা যদি ক্রোমিয়াম ধরো, ক্রোমিয়ামের কিন্তু নিউট্রন নাম্বার 30 না, হ্যাঁ, ম্যাঙ্গানিজের নিউট্রন নাম্বার 30, তার মানে এটাকে তোমার 25 ধরতে হবে, এটাকে 25 ধরতে হবে। তাহলে মৌলটা আসবে হচ্ছে ম্যাঙ্গানিজ, Mn25। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমার সাথে কার কার মিলছে। শহীদুল রাইট অ্যান্সার, ইয়ারফি রাইট অ্যান্সার, ভেরি গুড ভাইয়া। রাশমা থ্যাংক ইউ, তোমারটার সাথে মিলছে। অভি, হ্যাঁ মিলছে। আচ্ছা, আরেকবার রিপিট করবো, শিওর, আবার রিপিট করব, কোনো সমস্যা নেই। ওকে, বাট মনোযোগ দাও ভাই, এই যে উল্টাপাল্টা কমেন্ট দেখে না ভালো লাগতেছে না, ঠিক আছে? তোমরা উল্টাপাল্টা কমেন্ট না করে একটু মনোযোগ দাও। নেক্সটে যদি চাও ক্লাসটা আরো যাতে নেই, তোমাদের এই যে 11 অধ্যায়, দুইটা চ্যাপ্টারের দুইটা বইয়ের 11 অধ্যায় প্রবলেম আছে, এভাবে যদি চাও যে আমি ক্লাসটা নিই, তাহলে একটু পজিটিভিটি ছড়াও সবার মাধ্যমে। আচ্ছা, বলছে একটা পরমাণু নিউক্লিয়াসের ভর, ঠিক আছে, কত? নিউক্লিয়াসের ভর আসছে হচ্ছে 9.067 ইন্টু 10⁻⁻23। তো নিউক্লিয়াসে কারা থাকে? টোটাল প্রোটন, টোটাল নিউট্রন একসাথে তো নিউক্লিয়াসে থাকে, তাই না? তাহলে নিউক্লিয়াসে টোটাল নিউট্রন নাম্বার প্লাস টোটাল প্রোটনের ভর যোগ করলেই আমার এই মানটা আসছে, আমার এই মানটা আসছে। ওকে ফাইন, যদি আমার এই মানটা আসে, আমার কি বের করলে পরমাণুটাকে আইডেন্টিফাই করতে পারবো? প্রোটন নাম্বার। তাহলে আমি প্রোটন নাম্বারটা বের করব। তাহলে প্রোটন নাম্বারটা যদি বের করতে চাই, টোটাল প্রোটন নাম্বারটাকে এই সাইডে রেখে দিলাম, তাহলে এই মানটাকে ওই সাইডে নিয়ে গেলে নেগেটিভ হয়ে যাবে। 067 ইন্টু 10⁻⁻23 মাইনাস টোটাল প্রোটন। এখন একটু দেখো তো টোটাল প্রোটন আছে, টোটাল নিউট্রন আছে কয়টা? 7 ইন্টু 10⁻⁻23। আইসোটোপের ম্যাথ করাবো কিন্তু একটু পরে, হ্যাঁ? আচ্ছা, -23 মাইনাস টোটাল প্রোটন আছে 30টা, আর নিউট্রনের ভরটা কত? টোটাল নিউট্রন 1.675 ইন্টু 10⁻⁻24। আচ্ছা, করলে আমার এখানে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 4.042 ইন্টু 10⁻⁻23। এই মানটাকে, এটা টোটাল প্রোটন, টোটাল অনেকগুলা প্রোটন মিলে এই ভরটা আসছে। তো একটা প্রোটনের ভর দ্বারা ভাগ করলে তুমি সংখ্যাটা পেয়ে যাবে না? তাহলে একটা প্রোটনের ভর দ্বারা যদি আমি ভাগ করি কত? 1.673 ইন্টু 10⁻⁻24। তাহলে মানটা কত আসে বাবা? দেখো তো, মানটা আসবে হচ্ছে 24.20। তার মানে 24 তোমরা ধরতে চাবা, যেটা হচ্ছে ক্রোমিয়াম, বাট ক্রোমিয়াম না। কেন ক্রোমিয়াম না? কারণ 30 নিউট্রন নাম্বার ক্রোমিয়ামের না, ম্যাঙ্গানিজের হচ্ছে 30। তাহলে এটাকে ধরতে হবে হচ্ছে ম্যাঙ্গানিজ,
25, মৌল নাম্বার 25। তো এই ছিল আমাদের ম্যাথটা, এর জন্য এই অঙ্কটা আমি রাখছি। এখানে একটু প্যাচ ছিল, তোমরা যদি কপারটা দিয়ে আসতা, ক্রোমিয়ামটা দিয়ে আসতা, ভুল হতো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কমেন্ট করে জানাও তো বুঝে গেছো না? যদি বুঝে যাও আমরা দ্বিতীয়টাতে যাব। দ্বিতীয়টাতে কি বলছিল, যে চিত্রের মাধ্যমে দেখাতে হবে এই পরমাণুটা কোনটা। তো ফাইল বুঝতে পারছো? ওকে, সবুজ আচ্ছা ধীরে বলবো। মায়েশা বিনতে মুজাফফর কেমন আছো মা? আজকে দেখলাম তোমাকে অনেকক্ষণ পর। ওকে, তোফাইল হ্যাঁ ওয়েলকাম বাবা। আচ্ছা রাইসুল বুঝতে পারছে। আচ্ছা না মাহির, তোমার যে অ্যান্সারটা আসছে এটা ভুল না, এই 24.16 এটাকে তুমি ধরবা 25। আচ্ছা খাদিজা ঠিক, ওকে রাশমা, আচ্ছা ভাইয়া নেক্সট। ওকে ওকে ইয়ারফিস, আচ্ছা না বাবা রাউন্ড ফিগার করবা, ঠিক আছে মুশফিক, রাউন্ড ফিগার করবা। 24.20 যেটা আসছে ওটাকে 24 অথবা 25 ধরতে হবে, একটু ক্যালকুলেশন করে। আচ্ছা আচ্ছা মাইশা হয়তো বা তোমারটা দেখতে পাইনি। আচ্ছা ওকে, আমার বয়স কত? আমার বয়স কত বলো কমেন্টে জানাও তো দেখি, আমার বয়স কত দেখা তো তোমরা বলো, আমি বলে 5-6 এ পড়ি, কি একটা অবস্থা। আচ্ছা হ্যাঁ খাজা জাহারা তোমার অ্যান্সার ঠিক আছে, এটা ম্যাঙ্গানিজ হবে। ওকে 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 ভেরি গুড। আচ্ছা এইবার আমি যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে এই যে পরমাণুটা ম্যাঙ্গানিজ পাইছি আমরা, হ্যাঁ এই পরমাণুটা আমরা জেনে গেছি এটা হচ্ছে ম্যাঙ্গানিজ। এই পরমাণুটা ম্যাঙ্গানিজ Mn25, এটা ইলেকট্রন বিন্যাস করে তার চিত্রটা আঁকতে বলছে। তো আগে ইলেকট্রন বিন্যাস করি। ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস 25, তো সো 1s2 2s2 2p6 3s2 3p6 3d খালি থাকে আমরা জানি কার নীতি অনুসারে, আউফবাউ নীতি অনুসারে। আউফবাউ বলছে যেই অরবিটালের শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে যায়, তো 3d এর শক্তি বেশি যাবে কোথায়? 4s এ। আচ্ছা 4s2 পূরণ হওয়ার পর 3d তে আসবে। 3d তে কয়টা বাকি আছে দেখো তো, এই পর্যন্ত 18টা, এই যে 20টা, আর 5টা লাগে, তো এই যে 5। এইটা এবার চিত্র আঁকবো কেমনে ভাইয়া? চিত্র তো কি নরমালি এঁকে দিবা? নরমালি আঁকলে হবে না। এই 5 এর না একটা কাহিনী আছে, তোমাদের কাহিনীটা সংক্ষেপে বলে দেই। হ্যাঁ এটা কোনো আমি অফিসিয়াল কোনো রুলসে বুঝাচ্ছি না, বাট আর কয়েকদিন আছে তো এই টেকনিকটা একটু অবলম্বন করো, ঠিক আছে? কেন হয় এটা এসএসসি দিয়ে আসো, ইন্টারে আমি থাকবো, আমি তখন বুঝাই দিব। আচ্ছা মনে রাখবা এস যে অরবিটাল সেটাতে একটাই অরবিটাল আছে, একটা ঘর আছে, মনে রাখো একটা ঘর আছে, একটা ঘরে দুইটা ইলেকট্রন আছে। এস এর 2 হয় না, একটা ইলেকট্রন যেদিকে ঘুরে আরেকটা তার বিপরীত দিকে ঘুরে, এটা মনে রাখো আপাতত। পিতে পিতে কয়টা ঘর? মনে রাখো 3টা ঘর, 6টা ইলেকট্রন। কিভাবে যায়? আগে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ডিতে কয়টা যায় বাবা? ডিতে ইলেকট্রন আটে 10টা, 5 ঘর করো, 5 ঘর, প্রতি ঘরে মনে রাখবা 2টা থাকে, কোনো নিয়ম না, নর্মাল মনে রাখো 2টা ঘর, ঠিক আছে? এই 2টা ইলেকট্রন যাবে। সো 10টা তো 1 2 3 4 5 6 7 8 9 10 ইলেকট্রন গুলা কিন্তু আগে একটা একটা করে যায়। 5টা ঘর ফিল আপ হইলো, দেখো পরের 6 নম্বর ইলেকট্রনটা এখানে আসলে। এই কনসেপ্ট একটু মনে রাখো, চিত্র আঁকার টাইমে লাগবে তোমার। হ্যাঁ তাহলে এর কক্ষপথ কয়টা দেখো তো, এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা 4টা কক্ষপথ, তার মানে তোমার 4টা বৃত্ত আঁকতে হবে, সোজা হিসাব একদম। মানে এটা মনে রাখো, আমরা অশিক্ষিত মানুষের মতো করে বুঝতেছি, টাইম নাই তো, নর্মাল বুঝার মতো হইলে বুঝলেই চলে। আচ্ছা তো এই যে আমি 4টা ঘর আঁকি, 1টা 2টা 3টা 4টা। এবার ইলেকট্রন গুলাকে বসাও, এটা ইম্পর্টেন্ট বলেই রাখছি। হ্যাঁ কিভাবে দেখো তো, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, দিলাম আমি 2টা, ইলেকট্রনরা জোড়ায় জোড়ায় থাকে, তুমি চাইলে জোড়া দিতে পারো, ঠিক আছে? পরের কক্ষপথে ইলেকট্রন আছে 8টা, তার মানে জোড়ায় জোড়ায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমার হাইড্রোজেন ছাড়া ইলেকট্রন আছে না, ওর কিন্তু কোনো ইলেকট্রনই নেই, ঠিক আছে? বেটা তুই নাম চেঞ্জ করিস। আচ্ছা এটা গেল, তার মানে এই 2 নাম্বার কক্ষপথটা কিন্তু শেষ। 3 নাম্বার কক্ষপথে দেখো তো ইলেকট্রন কয়টা আছে, এখানে আছে 8টা 5টা 13টা। কাহিনী কিন্তু এই জায়গায়,
এই 5টা কিন্তু জোড়াই নাই। কেন জোড়াই নাই ভাইয়া? কারণ এই ডি অরবিটালটা আমি যখন আঁকলাম, 1টা 2টা 3টা 4টা 5 ঘর, ইলেকট্রন আছে কয়টা? 5টা না? ইলেকট্রন গুলো না আগে এক ঘর করে যায়, 1 2 3 4 5। এরা কিন্তু সবগুলা মুক্ত ইলেকট্রন, এর 5টা অরবিটালেই কিন্তু মুক্ত ইলেকট্রন আছে। এইবার বসাবা কেমনে? এই 8টা কিন্তু যুক্ত অবস্থায় আছে। হ্যাঁ, যুক্ত অবস্থায়। কেমনে বুঝলাম যুক্ত? কারণ এই যে 3s ঘর কত? এস এ ঘর একটাই, 1টা 2টা, 3s2 আছে। 3p 6 ঘর কয়টা পিতে? 3টা না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 6টা ইলেকট্রন জোড়ায় আছে। বাট ডি তে কি ইলেকট্রন জোড়ায় আছে? নাই কিন্তু। ঠিক আছে, এর জন্য এটা রাখছি আমি। তো সেক্ষেত্রে কি হবে? 1টা দিলাম 2টা দিলাম 3টা দিলাম 4টা দিলাম 5টা 6টা, ঠিক আছে, মোট 4 জোড়া, 1 জোড়া 2 জোড়া। এইবার 3 নাম্বার কক্ষপথে 5টা বিজোড় ইলেকট্রন আছে। কেমনে? এই জায়গায় 1টা দিয়ে দাও, 2টা দিয়ে দাও, 3টা দিয়ে দাও, 4টা দিয়ে দাও, এই ধরো 5টা। এরা কিন্তু মুক্ত অবস্থায় আছে। আর সর্বশেষ কক্ষপথে 2টা। এটা হচ্ছে চিত্র, মেইন চিত্র। এর জন্য অঙ্কটা দিছি, নাও তুলো। সবুজ বলছে একবার বাবা ডাকেন, আবার ভাইয়া ডাকেন কেন? আরে বাপ, সব ডাকবো। বলো তো এই কনসেপ্টটা বুঝতে পারছো নাকি? আচ্ছা, লাস্ট লাইন, লাস্ট লাইন, ওকে, লাস্ট লাইন, ওকে ওকে। সবার কি আবার লাগবে? কমেন্টে জানায় দাও তো। আচ্ছা, খালি তোমরা একটা জিনিস মনে রাখো, হ্যাঁ, আমাদের অরবিটাল আছে কয়টা? এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। এখন মনে রাখো, এস এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন যায়, এটা 6টা, এটাই যায় 10টা, এটাই যায় 14টা ইলেকট্রন, তাই না? এটারও কিন্তু, এটা কেন 2টা যায়, কেন 6টা যায়, এটারও কনসেপ্ট আছে। তো বেসিক দিলে তো তোমরা আবার চিল্লাচিল্লি শুরু করো, বেসিক লাগবে না, ভাই তো ম্যাথ করাতে পারে না। তো বেসিক আপাতত পড়াচ্ছি না, যাদের লাগবে আমাকে নক দিবা, আমি জানাই দিব। তো এস, মনে রাখো ইলেকট্রন যদি 2টা থাকে, ঘর থাকবে 1টা, কারণ এক ঘরে 2 জন থাকবে, ঠিক আছে? আচ্ছা, যদি 6 থাকে তাহলে ঘর থাকবে 3টা, অর্ধেক। যদি ডিতে 5টা ঘর, 10টা থাকে, তার মানে 5টা। আচ্ছা, এফ এ টোটাল 7টা থাকবে, কারণ 14টা, 1 2 3 4 5 6 7, ওকে। ইলেকট্রন গুলা এক ঘরে 2টা থাকবে, তার মানে S2 এই যে 2টা, ঠিক আছে, 2টা। ধরো পিতে 6টা, তো একটা আগে একটা একটা করে যাবে, 2টা 3টা, 3টা গেল, 4টা 5টা 6টা। কোয়ান্টাম একটা তত্ত্ব আছে, সেই জায়গায় তোমরা পাবা, হ্যাঁ। আচ্ছা, ডি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, 6 7 8 9 10। ঠিক তেমনি এখানে 14টা এরকম ভাবেই যাবে, সিম্পল হিসাব। তো এটা কেন করলাম? কারণ আমি যদি চিত্রটা আঁকাই, ম্যাঙ্গানিজের চিত্রটা আঁকাই, জোড়া রাখবো না সিঙ্গেল রাখবো, এটা দিতেই অঙ্ক ভুল হয়ে যাবে। এর জন্য আমরা দেখলাম ম্যাঙ্গানিজের তো এখানে D5, তো D5 এর জন্য যদি 5টা থাকে তখন কি করব আমরা? যদি 5টা থাকে, ইলেকট্রন গুলো আগে সিঙ্গেলি জায়গা দিবা, 1টা 2টা 3টা 4টা 5টা, বাকিগুলো তো ফিল আপ করাই আছে, যুক্ত অবস্থায় আছে, জোড়া অবস্থায় আছে। এর জন্য ম্যাঙ্গানিজের 4টা ঘর যখন তোমরা আঁকাবা, 4টা ঘর ইলেকট্রন গুলা যখন বসাবা, তখন প্রথমটা তো দিবা যেমনি ইচ্ছা অমনে, পরে ধরো এই যে জোড়া দিলাম, এই যে 8টা, এখানে তো 8টা, এই যে 8টা, কিভাবে 8টা? এই যে এস এ 2টা, এই যে 2টা জোড়া, আর পি তে এই যে 3 জোড়া। সো এই যে ধরো এটা এস এর জোড়াটা, আর এইগুলা হচ্ছে পি এর জোড়াটা, ওকে ফাইন, শেষ। এরপরে 3 নাম্বার কক্ষপথের কাহিনী কি? এই যে 2টা জোড়া, S2 এই যে জোড়া, সো একটা 2টা, পি তে আবারও 3 জোড়া, সো 1 2 1 2 1 2, 3 জোড়া শেষ। কিন্তু ডি তে তো 5টা আছে, আর এই 5টা কিন্তু বিজোড় আছে, সো 1 2 3 4 5। আর S2 4S2 ঘরে 2টা, সো 2টা জোড়া শেষ। এটাই হচ্ছে Mn এর চিত্র। মুশফিক আর ওকে, আশাফুল ফুল ক্লিয়ার? আশাফুল শেষ পর্যন্ত থাকবা তো? আচ্ছা,
তোফায়েল ওকে ডান, ভেরি গুড ভেরি গুড। তোমরা কি শেষ পর্যন্ত থাকবা বাবা? আমি কি ক্লাসটা শেষ করে দিব? মনে তো হইতেছে না কেউ থাকবা। খাদিজা, ভেরি গুড খাদিজা, ওকে। 7টা থাকলে যদি এফ এ 7টা থাকে তবে বিজোড় হবে সবগুলা। নেক্সট, ওকে নেক্সট। ওকে ফাইন, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহলে এই সৃজনশীলটা আমাদের হয়ে গেছে, তাই না? এখন আমরা একটু ইয়েতে যাই, আইসোটোপে যাই। আইসোটোপ সংক্রান্ত যে ম্যাথগুলা, আইসোটোপ আইসোটোপ। তো তোমাদেরকে যদি বলি, হ্যাঁ কয়েকটা কোয়েশ্চেন রাখলাম। এই যে তোমরা যখন কোয়েশ্চেনের অ্যান্সার দাও না, এক্ষেত্রে কি হয় জানো, যে তোমরা যখন উত্তর দাও তোমাদের নামগুলা কিন্তু আমরা দেখি, আমরা চিনতে পারি তোমাদের, হ্যাঁ যে তোমরা অ্যাটলিস্ট আমরা তোমাদের চিনি, সেই ভালোবাসাটা কাজ করে তোমাদের প্রতি, যে এই বাবাটা অ্যান্সারটা দিচ্ছে, হ্যাঁ তাকে আমরা চিনে রাখতেছি, ভাল লাগতেছে যে বারবার অ্যান্সার, ভালো রাইট অ্যান্সার গুলা দিচ্ছে। তো তোমাদের কাছে একটা অ্যান্সার দিলাম। আইসোটোপ মানে কি, আইসোটোন মানে কি, আইসোবার মানে কি, আইসো ইলেকট্রন মানে কি? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, এগুলোর মানে কি কেউ একটু বলো। ঠিক আছে, দেখি একটু ওয়েট করি। বাবাদের জন্য বলছি, মারাও অ্যান্সার দাও, প্যারা নেই। ভাই এই যে নাইম একটা কোয়েশ্চেন, নাইম একটা কথা বলছে যে রেগুলার ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাস করান। আজকে তোমাদের যে কমেন্ট দেখতেছি, ঠিক আছে, আমার না ক্লাস করানোর মুডই নেই আর। তোমরা মনোযোগ কম আমার দিকে দিতেছো, তোমরা নিজেদের সাথেই ঝগড়া করতেছো। তোমরা যদি এই টাইমে আমাদেরকে কাজে না লাগাইতে পারো তাহলে রেজাল্ট ভালো হবে না রে বাপ। অনেকে আছে ঢাকার বাইরে থেকে ক্লাস করতেছে, যাদের কাছে টিচার নাই, যারা এই কনসেপ্টটা তোমাদের যে বুঝাইলাম মুক্ত কেন থাকে, এটা 9-10 পড়া, ঠিক আছে, এটা 9-10 পড়া। তো এখন যদি বুঝাতে যায় অনেক টাইম হয়ে যাবে। তো প্রশ্ন ছিল আইসোটোপ মানে কি। মনে রাখো আইসোটোপ, আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, সমান। আর টোপ মানে হচ্ছে প্রোটন, ধরলাম প্রোটন। আইসোটোপ মানে সমান সংখ্যক প্রোটন, সমান সংখ্যক প্রোটন। এখন কোন পরমাণুর কি প্রোটন নাম্বার সমান হতে পারে? প্রোটন মানে তো একটা আইডেন্টিটি, সেটা কার সাথে মিলবে? এটা তো কারোর সাথে মিলবে না, এটা তো আইডেন্টিটি, তাই না? মিলতে পারে। কিছু কিছু পরমাণু আছে যাদের একই ধরনের পরমাণু, ধরলাম একই ধরনের পরমাণু, কিন্তু তাদের ভর সংখ্যাটা আলাদা, ভর আলাদা। যেমন আমরা যদি একটু উদাহরণ দিই, হাইড্রোজেন। এই যে আমার হাইড্রোজেন কিন্তু ক্লাসে আছে, হ্যাঁ সে না, কিন্তু তার কিন্তু ইলেকট্রনই নাই, ওর আবার ইলেকট্রনই নাই, ও বাদ, ও না। হাইড্রোজেন, আমরা যদি পর্যায় সারণীটা খুলি, হাইড্রোজেন পরমাণুকে দেখবো তার ভর হচ্ছে 1, তার প্রোটন নাম্বার হচ্ছে 1, ঠিক আছে। কিন্তু আমরা যদি আরেকটু দেখি, হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ আছে, আমি এইচ দিয়ে লিখলাম, যাও, হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ আছে যার আবার ভর 2, যার ভর সংখ্যা 2। হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ আছে, আমি এইচ দিয়ে লিখতেছি কিন্তু, হ্যাঁ, যার আরেকটা হচ্ছে 3। মানে দেখো প্রত্যেকের কিন্তু প্রোটন নাম্বার সেম, প্রত্যেকের প্রোটন নাম্বার সেম, অথচ ভর সংখ্যা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তার মানে একই পরমাণু, 3টাই সেম পরমাণু, বাট ভর আলাদা, ঠিক আছে। এদেরকে কি বলা হয়? আইসোটোপ। আর কোন উদাহরণ আছে? আছে অক্সিজেন, অক্সিজেন 8, 16 একটা আছে, অক্সিজেন 8, 17 একটা আছে, ঠিক আছে। কার্বন 6 নম্বর পরমাণু, কার্বনের একটার ভর 12 আছে, কার্বনের একটার ভর 13 আছে, কার্বনের একটার ভর আবার 14 আছে, ঠিক আছে। তো অনেক পরমাণু আছে। তোমরা যদি এই চ্যাপ্টারটা খুলো, তোমাদের চ্যাপ্টারেই একটা টপিক পাবা যে প্রায় 3000 ধরনের আইসোটোপ আছে, যেখানে হাইড্রোজেনের আইসোটোপই আছে 7টা, প্রকৃতিতে পাওয়া যায় 3টা। এটা নিয়েও পোলাপাইন এমসিকিউতে ধরা খায় যে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ, যদি বলে কয়টা আইসোটোপ বলবা 7টা আইসোটোপ, আর যদি বলে প্রকৃতিতে কয়টা আইসোটোপ বলবা 3টা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়, ঠিক আছে, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম আর হাইড্রোজেন। ওকে, এটা হচ্ছে আইসোটোপ। এখন আইসোটোপ থেকে ভর নির্ণয়ের ম্যাথ আছে, আইসোটোপ থেকে ভর নির্ণয় ম্যাথ আছে। তো আমি 2টা অঙ্ক করাইতেছি আইসোটোপ থেকে ভর নির্ণয়, নর্মাল ভাবে আসলেও যেতে পারো, একটু পেঁচায় দিলে তারপরও যেতে পারো। করবা তো? কমেন্টে জানাও যে ভাই করান আইসোটোপের ম্যাথটা, নাই অন্য ম্যাথ করান, কমেন্টের জন্য অপেক্ষা করি।
ছোঁয়া যে সব পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর ভিন্ন হয় তাদেরকে আইসোটোন বলা হয়। আচ্ছা, ভেরি গুড, রাইট অ্যান্সার। আশা রাইট অ্যান্সার, ভেরি গুড, আইসোবারের অ্যান্সার রাইট। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভাই, ভেরি গুড ভাই। আমি তোমাদের সাথে এসএসসি পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত আছি, ঠিক আছে? যত কোয়েশ্চেন দিবা আমি কিন্তু উত্তর দিছি ভাই। কালকে প্রায় 500-700 স্টুডেন্ট এর অ্যান্সার আমি পাঠাইছি, রাত 3টা পর্যন্ত আমি লিখে লিখে পাঠাইছি, ঠিক আছে? অনেকে হয়তো বা পাওনি, তাদেরটাও আমি আজকের মধ্যে পাঠাই দিব, বাট আমি কিন্তু দিতেছি, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দাও, একটা সৃজনশীল লেখো। আচ্ছা, দেখি কোন সৃজনশীলটা করানো যায়। ধরা যাক এ এ এ তিনটাই একই পরমাণু, তিনটাই একই পরমাণু, হ্যাঁ? এ এ এ কাহিনীটা কি? এই পরমাণুটা যার ভর 16, এই পরমাণুটা যার ভর 17, এই পরমাণু যার ভর 18, বাট ভর আলাদা। পরমাণুটা সেম না? পরমাণুটা সেম, এ এ এ, তার মানে কি আইসোটোপ? আইসোটোপে কি হয়? ভর সংখ্যা আলাদা হয়, মানে নিউট্রন সংখ্যা আলাদা হয়। তার মানে এই তিনটাই কিন্তু সেম পরমাণু, হ্যাঁ? বললো এই তিনটা পরমাণুর ভিতরে এই তিনটা একই ধরনের পরমাণু, বাট এই পরমাণুটা প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 99.76%। এই পরমাণুটা প্রকৃতিতে, মানে ধরো আমার কাছে যদি 100টা এ পরমাণু নিয়ে আসে, তার মধ্যে আমি দেখবো 99% পরমাণুরই 16 ভর দেখাইতেছে, হ্যাঁ? তারপরে সেই 100টার মধ্যে 17 ভর দেখাইতেছে মাত্র 0.037%। ওকে, আর এটা 0.204%, মানে তিনটা টোটাল 100%-এর মধ্যে এই পরমাণুগুলো একটু আলাদা হইতেছে। থাকে না কিছু কিছু জিনিস, যে ধরো একটা দোকানে গেলাম, আমাকে বললো আমি যে কোনো তিনটা কলম কিনতে চাই, যে কোনো তিনটা কলম কিনতে চাই, একই কালো কালার কলম কিনতে চাই। তো দেখা গেল একটা কলম এর দাম, একটা কলম ধরো একটু অন্যরকম, বাকি দুইটা কলম সেম, মানে একই কালো কালি, বাট একটু দেখতেছি একটা একটু আলাদা। ঠিক পরমাণুর ক্ষেত্রেও ধরো সেম পরমাণু, বাট ভর দেখা যাইতেছে একটু কম বেশি হইতেছে, এটাই আইসোটোপ। তো 16 ভর যেটা, সেটা 99% পাওয়া যায়, মানে প্রকৃতিতে মেজরিটি 16 ভরের পরমাণুটা পাওয়া যায়, মাইনরিটি এই দুইটা খুব কম পাওয়া যাইতেছে। এখন তোমাকে বলা হলো মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, বা রিলেটিভ অ্যাটমিক মাস নির্ণয় করো উইথ দ্য আইসোটোপস। হাউ? করো করো, দেখি কমেন্ট দেখি। করো করো। আচ্ছা, তো এইটা বের করার আগে একটা সিস্টেম দেখে নিই, তারপরে আমরা একটু কঠিন ম্যাথের দিকে যাই, ঠিক আছে? বইয়েরই ম্যাথ, সৃজনশীল টেস্ট পেপারেরই ম্যাথ। তো এই ধরনের ম্যাথ করার আগে মনে রাখবা কি করবা জানো তোমরা? সিস্টেমটা কি? আপেক্ষিক পারমাণবিক ভর, এইটা বের করা সিস্টেম, আপেক্ষিক পারমাণবিক ভর বের করা সিস্টেমটাকে, এরপর আর দুইটাও ম্যাথ করাবো, খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সিস্টেম কি জানো? ভর ইনটু শতাংশ, শতাংশ প্লাস যে কয়টা সেট আছে, ধরো এই একটা বান্ডিল আছে, এই একটা বান্ডিল আছে, এই একটা বান্ডিল আছে, প্রত্যেকটার ভর ইনটু শতাংশ গুণ করবা, যোগ করে দিবা। তার মানে ভর ইনটু শতাংশ প্লাস ভর ইনটু শতাংশ প্লাস ভর ইনটু শতাংশ, প্রত্যেকটারে প্লাস করবা, বাই 100 দ্বারা ভাগ করে দিবা, 100% দিয়ে ভাগ করে দিবা। তো কিভাবে করব আমরা? দেখো 16 ইনটু প্রথমটা 16 ইনটু 99.76 করলাম, প্লাস 17
17 ইন্টু কত 0.037 প্লাস কত 18 ইন্টু 0.204 বাই 100 তাহলে যদি করো মানটা যতদূর সম্ভবত 16 আসবে। তাহলে 16 মানে কি, কার ভর 16? ভর 16 হচ্ছে অক্সিজেনের। তো এটা হচ্ছে বেসিক নিয়ম আর কি। এবার একটু কঠিন অঙ্কে যাব। রেদওয়ানুল করিম, হ্যাঁ রেদওয়ান তোমার অ্যান্সারটা হইছে একদম মানে পারফেক্টলি মিলছে। রায়ান ঠিক আছে, ওকে শহীদ বুঝছে, থ্যাংক ইউ ভাইয়া। মাইশা বুঝতে পারছো, নাইস। তানভীর ঠিক আছে, রিধি ঠিক আছে, ইয়ারফি ঠিক আছে। আচ্ছা ওকে, এবার একটা অঙ্ক দিব যে ম্যাথটা, ওহো একটু নড়ে গেছে। আচ্ছা নাও এবার একটা অঙ্ক দেই, ধরা যাক অঙ্কটা বলা হলো এরকম যে বি একটি পরমাণু যার প্রকৃতিতে দুই ধরনের আইসোটোপ রয়েছে। হ্যাঁ, তারা হলো ধরলাম B35 এবং এটাও অনেকে পারো B37। প্রকৃতিতে এই বি পরমাণুর দুইটা আইসোটোপ পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে B35, আরেকটা কি B37। এবং বলল যাদের হ্যাঁ বা বি পরমাণুটির আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। ঠিক আছে, কোয়েশ্চেন করলো কোনটা কত পার্সেন্ট পাওয়া যায়। নাও কোয়েশ্চেনটা তুলো, এরপরে লাস্ট দুইটা ম্যাথ করব। ওকে, তোমার অ্যান্সার তো ক্লোরিন বুঝলাম, কিন্তু কোনটা কোন পার্সেন্ট পাওয়া যায়? আচ্ছা ওকে, তো আসো বুঝা গেল তো, তাই না? যদি বুঝা যায় তাহলে অ্যান্সারটা কিভাবে করব? চিন্তা করো, প্রকৃতিতে একটাকে X% পাওয়া যায়, ধরলাম ক্লোরিন এই B35 এটা পাওয়া যায় হচ্ছে X%, আর B যেটা 37 এটা পাওয়া যায়, একটা যদি 70% পাওয়া যায় আরেকটা কত পার্সেন্ট পাওয়া যাবে? 30%। 100 দিয়ে মাইনাস করব, তার মানে আরেকটা পাওয়া যায় 100 - X%। ফাইন, 100 - X%। এখন এই পার্সেন্টেজটাই তোমার কাছে বের করতে বলছে, বাট আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে রিলেটিভ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু কি জানি? ভর ইনটু পার্সেন্ট প্লাস ভর ইনটু পার্সেন্ট বাই 100%। এটা আমরা জানি তো, 100%টা লিখলাম না, ঠিক আছে? এখন তোমার কাছে এই পার্সেন্টের মান চাইছে, মানগুলা বসাও। এটার মান কত? 35.5 ইজ ইকুয়াল টু, এটার ভর কত ছিল? 35 কত পার্সেন্ট পাওয়া যায়? X%, সো X প্লাস এটা কত? 37, এটা কত পার্সেন্ট পাওয়া যায়? 100 - X বাই 100%। তাহলে X এর ভ্যালু বের হবে, ক্যালকুলেশন করবা, X এর ভ্যালু বের হবে হচ্ছে 75%।
তার মানে এটা যদি 75% পাওয়া যায়, এটা কত যাবে 100 মাইনাস 75, তার মানে 25%। তো তোমাদের বইয়ে এই ম্যাথটা কপার দিয়ে আছে, কপার 63 65, তো আমি ক্লোরিনেরটা একটু করাই দিলাম। ঠিক আছে, এইবার আসো দুইটা একটু কঠিন অঙ্ক দিয়ে আমরা একটু শেষ করি। সাফওয়ান রাইট অ্যান্সার, রায়ান রাইট অ্যান্সার। আপেক্ষিক আণবিক ভর বের করে দেখাবো, দাঁড়াও। আনোয়ার আশিকুল রাইট অ্যান্সার। আনসার রাইট অ্যান্সার। আচ্ছা, বলতেছে ভাইয়া প্রাইস দেন। ওকে, প্রাইস আমার পক্ষ থেকে অসংখ্য দোয়া, এটাই তো দিতে পারি আপাতত, সামনাসামনি যেদিন দেখা হবে ইনশাআল্লাহ কিছু না কিছু দিব। আচ্ছা, ছোয়া রাইট অ্যান্সার। জোহরা S8 এর গঠন আমি দেখাই দিব, সমস্যা নাই। তৌসিফ রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। ওকে 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 ওকে। কোয়েশ্চেন হচ্ছে, লেখো এ বি সি তিনটি পরমাণু, পরমাণু যারা রেইনার এর ত্রয়ী সূত্র মেনে চলে। ঠিক আছে, এ যার আপেক্ষিক পারমাণবিক ভর 7, বি এর পারমাণবিক, এটার আবার পারমাণবিক ভর দেওয়া, মানবিক ভর 3.8180 ইন্টু 10⁻³ গ্রাম। ঠিক আছে, ওকে, এটা দেওয়া। কোয়েশ্চেন বললো এ বি সি আইডেন্টিফাই করো। যায়, তোমার অ্যান্সার হয়নি? আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক আসবে, তারপরে শেষ। আমি ভাই এত কষ্ট করে তোমাদেরকে অঙ্ক করাচ্ছি, আর তোমরা যদি বলো এই কথা, তাহলে কি আর হয়? হচ্ছে না, ক্লোরিন ব্রোমিন আয়োডিন হচ্ছে না এটা। আচ্ছা, কারোর অ্যান্সারই হচ্ছে না। কিছু কিছু পোলাপাইনের দেখতেছি স্প্যাম কমেন্ট দেখতেছি, এদেরকে যদি এখন ব্যান মারা হয়, তোমরা পরীক্ষার আগ পর্যন্ত তুমি যদি কোনো হচ্ছে কি বলে অ্যাডমিনের চোখে তোমাদের কমেন্টটা যায়, তোমাদের যদি ব্যান করে, তুমি গ্রুপ থেকে কিন্তু কোনো সুযোগ সুবিধাই পাচ্ছ না। আচ্ছা, ওকে, সলভ করব কিভাবে? আসো, প্রথমত এ পরমাণুটা দেওয়া, এ যার ভর 7 দেওয়া, ঠিক আছে। বি যার ভর 3.8180 ইন্টু 10⁻³ গ্রাম, এটা দেওয়া। সি তার কিছুই দেওয়া নাই, তাই তো। ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটা কি ছিল? ডোবেরাইনার বলছে পারমাণবিক ভর অনুসারে যদি আমি 3টা পরমাণুকে সাজাই,
পারমাণবিক ভর অনুসারে আমি তিনটা পরমাণুকে সাজাবো, ঠিক আছে? পারমাণবিক ভর অনুসারে যদি তিনটা পরমাণুকে সাজাই, তবে প্রথম পরমাণু এবং তৃতীয় পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভরের গড় হবে দ্বিতীয় পরমাণুর ভরের সমান। দ্বিতীয় পরমাণুর ভরের সমান। প্রথম পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর, তৃতীয় পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর যদি আমি গড় করি তবে দ্বিতীয় পরমাণুর ভরের সমান হবে। এটা বলছে না? আপেক্ষিক পারমাণবিক ভর তো বলছে, তাই না? এখন এটা তো আপেক্ষিকে নাই, এটা তো পারমাণবিক ভরে আছে। আপেক্ষিকে নিতে হলে কি দ্বারা ভাগ করব? 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। যদি ভাগ করি মানটা কত আসবে জানো? মানটা আসবে 23। এটার মান আসছে 23। সি কে কিভাবে বের করব? তার মানে একটু দেখো তো, a প্লাস সি বাই 2 ইজ ইকুয়াল টু বি এর ভরটা আসবে না? এটাই তো সূত্র, যে ভর অনুসারে সাজানো। ভর অনুসারে যেটা কম সেটা আগে, মাঝারি, তারপরে। ভর অনুসারে তিনটা পরমাণুকে আমি সাজাইছি। সূত্র তো এটা, ডে ব্রোইনের ত্রয়ী সূত্র। প্রথমটা তৃতীয়টার গড় দ্বিতীয়টার সমান। প্রথমটা কত? 7। তৃতীয়টা কত দেওয়া আছে? নাই। ওকে ফাইন। 2 ইজ ইকুয়াল টু কত? বি কত? বি হচ্ছে 23। তাহলে এবার সিটা বের করতে পারবা না? কিভাবে বের করবা? আর গুণ করো। আর গুণ কিভাবে করে? এই যে হাইড্রোজেন অ্যান্সার দাস না কেন? আর গুণ করো। কত হয়? 7 প্লাস সি ইজ ইকুয়াল টু 46। তাহলে সি এর মান কত হবে বলো তো? সি ইজ ইকুয়াল টু 46 মাইনাস 7 মানে কত? 39। এখন তিনটা পরমাণু আমরা পাইছি না? পাইছি তো। কি কি পাইলাম? সি হচ্ছে 39। পরমাণুদের আইডেন্টিফাই করতে বলছে না? 7 কার? 7 তো লিথিয়ামের। 23 কার? সোডিয়ামের। এটা কত? 39। কে এটা? পটাশিয়াম। তার মানে ডে ব্রোইনের ত্রয়ী সূত্র অনুসারে প্রথমটার ভর এবং তৃতীয়টার ভরের যদি গড় করি, যদি দ্বিতীয়টার ভর আসে কাটায় তবে এদের ধর্মটা সেম। এরা একই ধর্মের। তো আধুনিক পর্যায় সারণীতেও দেখি এরা তো একই ধর্মের, এরা তো সবাই ক্ষার ধাতু। তো এইটা ছিল এই ম্যাথটা। এরপর লাস্ট ম্যাথ। লেখা বোঝা যাচ্ছে না কেন? আচ্ছা, আমি জানি না কেন ল্যাগ করতেছে, তোমরা অনেকে বলতেছো ল্যাগ করতেছে। তো যদি ল্যাগ করে এটা একটু টেনে আবার একটু দেখো, ঠিক আছে? আজকের ক্লাসটা আমি এই জায়গায় শেষ করলাম। হ্যাঁ, আমি সামনের দিন যেটা পড়াবো সেটা পড়ানোর আগে এই অংশটা একটু আলোচনা করে নিব। হ্যাঁ, তো সবাই একটু ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ডিরেক্টলি করতে পারো, সমস্যা নেই। অথবা দুইটা গ্রুপের একটা গ্রুপে মেসেজ দিতে পারো। আসসালামু আলাইকুম।